আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দীর্ঘ এক সপ্তাহ পর তোমাদের সাথে কিন্তু আমি আবার হাজির হয়ে গেছি বায়োলজি দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় সমন্বয় ও নিয়ন্ত্রণের শেষ পার্ট, মানে হচ্ছে 3 নাম্বার যে পার্টটা রয়েছে সেই পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই যে ক্লাস, আর আজকের ক্লাসের মূল উপপাদ্য কি বা মূল আমরা কি কি পড়বো? 1 নাম্বার হচ্ছে আমরা পড়বো কানের A to Z যা আছে, কানের যে অ্যানাটমি বা কানের গঠন যা আছে পুরোটা পড়বো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আমরা পড়বো কি বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে যে পড়ালেখা আছে বা রাসায়নিক সমন্বয় তন্ত্র। আমরা তো ভৌত সমন্বয় তন্ত্র মানে হচ্ছে মস্তিষ্ক নিয়ে কাজ করছি, তাই না? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এগুলো নিয়ে কথা বলছি। রাসায়নিক যে সমন্বয় তন্ত্র এটা নিয়ে কিন্তু কথা বলি নাই, ঠিক আছে? তো রাসায়নিক সমন্বয় তন্ত্র বা সোজা বাংলায় হরমোন নিয়ে পড়ালেখা করবো ইনশাল্লাহ। কি করব? হরমোন নিয়ে পড়াশোনা করবো ইনশাল্লাহ। আজকে আমরা মেইন বই তো পড়বো, স্লাইড থেকে দেখবো, এমসিকিউ সলভ করব, আর অবশ্যই আমরা হচ্ছে বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমেও এই অধ্যায়টা বুঝার ট্রাই করবো, ঠিক আছে? তো সব ধরনের সাপোর্টে ইনশাল্লাহ থাকবে তোমাদের জন্য। তোমাদের কি করতে হবে? খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দিতে হবে এবং ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন করে দিতে হবে। আর তোমাদের যত প্রকার বন্ধু আছে, হ্যাঁ, পড়ালেখা করে বা না করে, বুঝে বা না বুঝে, যেটাই হোক না কেন, তাদেরকে একটু মেনশন করে দাও যে ভাইয়ের ক্লাসটা করো ইনশাল্লাহ। ক্লাসটা করলে কি প্রথম থেকেই তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। তো দেরি না করে ক্লাসটা আমরা শুরু করে দিই। আজকের এই যে ক্লাস, এই যে সমন্বয় তন্ত্রের যে লাস্ট পার্ট, তো বলেই দিলাম যে আমরা হচ্ছে কান এবং সমন্বয় তন্ত্র নিয়ে, রাসায়নিক সমন্বয় তন্ত্র নিয়ে কাজ করব বা হরমোন নিয়ে কথা বলবো। তো আজকের এই পার্টটা, ঠিক আছে, এমনি তো এই যে আমাদের ডিফিকাল্টি লেভেল বা ডিফিকাল্ট লেভেল না, এটা হচ্ছে অধ্যায়ের গুরুত্ব, এইটার লেভেল তো এখানে না, আসলে জিনিসটা এখানে হবে না, এখানেও এটার বিয়ন্ড, ঠিক আছে, হাইয়ারও বেশি, বলতে পারো যে ভেরি হাই বা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ফর কিসের জন্য? বোর্ড, তারপর হচ্ছে ভার্সিটি, মেডিকেল। আজ কিন্তু বলে দিছে এখান থেকে মেডিকেলে কোশ্চেন আসবে, ভার্সিটিতে কোশ্চেন আসবে, বোর্ডে মাস্ট কোশ্চেন আসবে। তো এটা যদি তুমি না বুঝে পড়ো তখন কি হবে? তুমি কিছুই বুঝতে পারবে না, ঠিক আছে? তো আমরা শুরু করে দিই। দেখো কানের কি কি পার্ট আছে, প্রত্যেকটা পার্ট আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখবো। তারপর হচ্ছে বলতে পারো যে বইয়ের দাগানো বই থেকে পড়বো বা বই থেকে আমরা দেখে নিব যে কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। তো তোমরা একটু জানাই দাও যে ক্লাসটা ঠিক মতো তোমরা দেখতে পারতেছো কিনা, কোনো প্রকার সমস্যা হচ্ছে কিনা। আর এই তো তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও, ঠিক আছে? মাহমুদুল ইসলাম, জাইমাতুল জান্নাত, নূর, শফিকুল, জোনায়েদ, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, জেবা মজুমদার, ইরিনা, আচ্ছা, পল, পিউলি পল, আচ্ছা, স্যান্ডেলিনা, রূপের রহস্য, আচ্ছা আচ্ছা, তোমরা তো আমারে পজাই দিতেছো, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এই তো সবাই একটু ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করে দাও ইনশাল্লাহ। আমরা মজা করে এই পার্টটা, কানের পার্টটা অনেক কঠিন, বইয়ে যদি তুমি নিজে পড়তে যাও তোমার কাছে অনেক কঠিন লাগবে। আমি একদম সোজা ভাবে তোমাদেরকে বুঝাই দিব, প্রত্যেকটা পার্ট বুঝাই দিব। আজকের এই ক্লাস করলে তোমরা নিজেরাই কি ডাক্তার হয়ে যাবা, ঠিক আছে? কানের ডাক্তার ইনশাল্লাহ হয়ে যাবা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম নাসিমা, স্বর্ণা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কি অবস্থা? তোমরা কোথা থেকে ক্লাসটা দেখতেছো? আমাদের স্টুডেন্টরা কোন কোন জেলা থেকে ক্লাসটা দেখতেছে সেটাও কিন্তু আমরা জানতে চাই। তোমরা একটু জানাই দাও। আর ইন দ্য মিন টাইম আমরা পড়াটা শুরু করে দিই, দেরি করা যাবে না, কারণ তোমাদের প্রত্যেকটা সময় খুবই ইম্পর্টেন্ট। কোন সময়কে তোমরা কি করবে না, নষ্ট করবে না, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাই দাও, তাদেরও উপকার হবে ইনশাল্লাহ। তো এই যে আমাদের কানটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। বলতো কয় ভাগে ভাগ করতে পারি? 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? এই যে একটা কান, আরে কান তো এই এক ভাগই তো, আর কি, কিন্তু ভিতরে অনেক কিছু আছে, তাই না? তাহলে বাইরে থেকে যে জিনিসটা দেখতেছো বা কানের ভিতরে যতটুকু তুমি যেতে পারতেছো, এটা হচ্ছে কি আমাদের বহিকর্ণ। তাহলে কি বললাম? যে বহিকর্ণ, তারপর আছে একটা পার্ট, এটাকে আমরা বলি মধ্যকর্ণ, আর লাস্টে হচ্ছে অন্তকর্ণ। কি বললাম? বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। এই বহিকর্ণের এই যে যেখানে ধরে হচ্ছে তোমরা কান ধরে উঠবস করো, হ্যাঁ, এই যে যেখানে ধরো, এই যে মুচড়াও, ঠিক আছে, একজন আরেকজনকে মুচড়ামুচড়ি করো, এই বন্ধু এই যে পাইলে কি একটু কানটা ডলে দাও, এটাকে আমরা কি বলি? এটাকে কান বলি না, আমরা মেনলি এটাকেই কান বলি, কিন্তু এটার একটা নাম আছে স্পেসিফিক, এটার নাম হচ্ছে পিনা। কি বললাম? এটার নাম হচ্ছে পিনা। তারপর এই যে তোমরা বিভিন্ন ধরনের চাবি টাবি ঢুকে যে এখানে একটু ময়লা টয়লা আনো, তাই না? এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি কর্ণকুহর। কি বলি? কর্ণকুহর, ঠিক আছে? বা কানের যে ছিদ্রটা আছে এটাকে আমরা কি বলি? কর্ণকুহর। এরপরে একটা মানে খুবই কঠিন একটা ওয়ার্ড, তাই না? কর্ণপটহ। এই জিনিসটা আবার কি? কর্ণপটহ মানে হচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, একটু মনে হয় ব্রাইটনেসটা একটু বেশি, আমি একটু কমাই দিই, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আমি একটু ব্রাইটনেসটা একটু কমাই দিই, হ্যাঁ। আচ্ছা, আশা করি এখন দেখা যাবে। তো কর্ণপটহ, এটা তো খুবই কঠিন একটা নাম বলছে, তাই না? তো কর্ণপটহ মানে হচ্ছে কানের পর্দা। ওই যে থাপ্পড় মারলে যে বলে না যে কানের পর্দা ফাইটে গেছে, আমি কিছু শুনতেছি না। শুনবে কিভাবে? কারণ এই কানের পর্দায় যখন বাতাসটা আঘাত করে তখন এটা কাঁপে, ঠিক আছে? এটাকে আমরা অনেক সময় বলি এয়ার ড্রাম। ড্রামে যখন তোমরা বাদ্যযন্ত্র যখন বাজাও, ড্রামে যখন বাড়ি দাও, তখন কি হয়? এটা হচ্ছে কেঁপে উঠে, তোমার কি শব্দটা বিভিন্নভাবে তার হচ্ছে প্রসেস করে। ঠিক সেম ভাবে এটাকে আমরা কি বলতেছি? কর্ণপটহ, বা বলতে পারি যে কানের পর্দা, বা আর একটু সুন্দরভাবে যদি বলি টিম্পেনিক মেমব্রেন। কি বললাম? টিম্পেনিক মেমব্রেন। তাহলে কি বললাম? টিম্পেনিক
মেমব্রেন, তাহলে মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেন। ওকে, আচ্ছা তাহলে কি কি বললাম? পিনা, ভিতরে কি আছে? কর্ণকুহর, আর লাস্ট হচ্ছে কি কর্ণপটহ বা টিম্পেনিক মেমব্রেন। বহিকর্ণ শেষ, একটু শেষ। এরপর হচ্ছে মধ্যকর্ণ। মধ্যকর্ণের মধ্যে তিনটা জিনিস আছে, 1 2 3, তিনটা জিনিস 1 2 3 দিয়ে মনে রাখবা। ভাইকে আজকে কান সম্পর্কে জানতে আসছেন না ভাই? ভাইয়ের কিন্তু আজকে পায়ে খুবই ব্যথা। তোমরা জানো যে ভাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে ফুটবল খেলতে যেয়ে তাদেরকে আনন্দ দিতে দিয়ে যে একটু অসুস্থ হয়ে পড়ছে। তো খুব দ্রুত ভাইয়ার সুস্থতা কামনা করতেছি। ভাই কেমন আছেন? আছি ভাইয়া, আমার মনটা খুব খারাপ, কারণ ওদের তো বৃহস্পতিবার ক্লাস নেওয়ার কথা ছিল, কালকে নিতে পারলাম না। তবে প্যারা নিও না, এটা আমি নিয়ে নিব, যেহেতু আমার এই মাসের মধ্যেই তোমাদের গতিবিদ্যা এবং তরঙ্গ কিন্তু শেষ করে দিব। ঠিক আছে, এক মাসে 4টা ক্লাস নেওয়ার কথা, 4টে নিয়ে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে, রুটিনটা আমরা দিয়ে দিব, আজকে রাতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা যে বায়োলজি ক্লাস করছো, আজকে কি সমন্বয় পড়তেছো? সমন্বয় অধ্যায়টা আমি নিজেও যখন ফিজিক্স পড়ালে কি হবে ভাইয়া, বায়োলজি কিন্তু আমি কি ভালো পারতাম, মানে পারতাম বলতে আমার কলেজের যে স্যার এবং ম্যাডাম ছিল, তোমার মনে করো যে আসার পরেই বলতো বাবা ক্যাটসাই দাঁড়াও, ঠিক আছে ক্যাটসাই দাঁড়াও, মানে কাউকে প্রশ্ন না ধরলেও আমাকে ধরবে। ভাই কিন্তু অনেক ব্রিলিয়ান্ট। আর ম্যাগনেট ভাই, ম্যাগনেট নামটা কিন্তু সারাই দিছে, তাই না? না ব্রিলিয়ান্ট না, মানে যে প্রশ্ন ধরতো। এখন কি বলতো, প্রশ্ন যদি তোমাকে রেগুলার ধরে, তুমি জানো যে কাউকে প্রশ্ন না ধরলেও তোমাকে ধরবে। ঠিক আছে, একটু দুষ্ট ছিলাম আর যাই হোক, এগুলো তো বলা যায় না, তোমরাও আমার থেকে বেশি দুষ্ট ভাই, অনেক দুষ্ট। তো কি হয়েছে, তো যার কারণে তোমার বাধ্য হয়ে পড়তে হচ্ছে। হ্যাঁ, সবগুলা ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। সবগুলা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ড পাবা, educatumschool.com লিখে সার্চ দিলে সবকিছু পেয়ে যাবে। তোমরা কি বলে সবকিছুই পাবা ভাইয়া, প্যারা নিও না। ঠিক আছে, জাস্ট আমাদের কি বলে রেকর্ড, আমাদের কয়েক জায়গায় ক্লাস থাকে, তোমার প্রত্যেকটা ভাইয়ার চ্যানেলে থাকে, ধরো বায়োলজি ক্লাস পর ভাইয়ার চ্যানেলে থাকে, এডুকাটুম স্কুলের চ্যানেলে সবগুলা ক্লাস থাকে, ওয়েবসাইটে সবগুলা ক্লাস থাকে, মানে 3-4 জায়গায় ক্লাস থাকে। এখন তোমার যেখান থেকে মন চায় তুমি দেখো, মেইন বিষয়টা হলো তুমি দেখে উপকৃত হও। আমাদের এই যে কষ্টটা, ঠিক আছে, আমাদের এই কষ্টটা তখনই সার্থক হবে যখন তুমি পড়ে উপকৃত হবা, বুঝতে পারছো? তো তোমরা যারা পড়তেছো, আমরা কিন্তু ডেডিকেশন দিয়ে, বাংলাদেশে আমরাই প্রথম মনে হয়, হ্যাঁ এর আগে সবাই ফ্রি পড়াইছে এবং সবাই ফ্রি পড়ায়, বাট টোটাল কোর্স মানে 4টা সাবজেক্ট একদম কি বলতো বেসিক থেকে টোটাল মানে ফুল কোর্স তোমার ফ্রিতে। ভাই আজকে যেই পার্টটা পড়াবো, বোর্ড তো কমপ্লিট হবে মেডিকেল, ভার্সিটি, তোমরা ইনশাআল্লাহ যদি আমাদের সাথে পরবর্তীতে অ্যাডমিশনে যুক্ত থাকো, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে কথা দিচ্ছি বায়োলজি নিয়ে তোমাদের কোনো প্যারা খাইতে হবে না। ভাই তো ফিজিক্সের ক্ষেত্রে আছে, আরিশ এই কয়েকদিন একটু ব্যস্ত ছিল, তার একটা ট্রেনিং ছিল, তার ট্রেনিং শেষ, তোমাদেরকে এখন ফুল ফেজে টাইম দিবে। আর লিখনের কথা তো বললামই না। তো তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ভাইয়া তোমার একদম ফুল সিলেবাস সম্পূর্ণ ফ্রিতে পাবা। এখন তোমাদের কি করতে হবে ভাইয়া, দেখো তুমি যদি মনে করো যে এই জিনিসগুলো ফ্রিতে পাওয়ার পরে তুমি যদি এটাকে, আমরা সমস্যা হলো এই কথাগুলো বলতেছি, তোমরা মনে কষ্ট নিও না, আমরা আমাদের কষ্টের জায়গা থেকে বলতেছি। কেন বলতো, কারণ কি স্টুডেন্টরা মাঝে মাঝে এমন কিছু কমেন্ট করে যে ফ্রি বলতে ভাই আমরা কি ভাইসে আইছি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই। এখানে তোমরা যারা ক্লাস নিচ্ছে তারা কি বলতো, তারাও তোমার কি বিশ্ববিদ্যালয়ে পড়ছে, বুয়েটে পড়তেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমার ভাইয়া এএফএমসি তে পড়তেছে, তারাও কি বলতো মেধার স্বাক্ষর রেখে আসছে। তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার পরে চান্স পাবা কি পাবা না সেটা পরের বিষয়, তোমাদের যেটা লক্ষ্য স্বপ্ন সেই জায়গাটা কিন্তু আমরা পূরণ করে আসছি। সো ভাইয়া মানে ফ্রি বলতে তুমি মনে করো যে একটু দেখলা না, তুমি গুরুত্ব দিলা না, তাহলে কিন্তু হবে না। যারা গুরুত্ব দিবা, ঝামেলাটা কি জানো, বাঙালি তো মানে তোমার ফ্রি পাইলে না ওটা গুরুত্ব কমে যায়। কিন্তু আমাদের এখানে অসংখ্য শিক্ষার্থী আছে যারা রেগুলার ক্লাস দেখে, লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস দুটোই করে। তো এখন তুমি যদি কোনো কারণে লাইভ না করতে পারো, রেকর্ড করবা, চেষ্টা করবা লাইভ করার, ঠিক আছে, তাহলে ক্লাসগুলো জমে থাকবে না। আর একবার আলসেমি ধরলে না পরে আর করা হয় না। তো যাই হোক, তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো ভাইয়া, এই যে ভাইয়াদের পরিশ্রমটা একদম টোটাল কোর্সটা আমরা চাইলে কিন্তু পেইড নামাইতে পারতাম, বাট আমরা প্রত্যেকটা ব্যাচেই আমরা কি বলতো ফ্রি দিই। ঠিক আছে, এটা আমাদের মানে শুরু থেকে আমরা করে আসতেছি। ঠিক আছে, তোমাদেরকে আমরা কথা দিছি, তোমাদের কোর্সটা আমরা পড়াবো। এখন তোমাদের কাজ হবে কি ভাইয়া, একটু এই জিনিসটা যে আমরা যেহেতু পরিশ্রম করতেছি ভাইয়ারা, তো তোমাদের উচিত হবে কি তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং সারা বাংলাদেশে যাতে ছড়িয়ে যায়। কারণ কি, তুমি যদি একটা শেয়ার দাও বা 10টা বন্ধুকে মেনশন দাও, তাহলে তোমার একটা শেয়ারের কারণে হয়তো তোমার এমন একটা বন্ধু উপকৃত হবে যার সামর্থ্য নাই। আমাদের কিন্তু তোমার মনে করো যে এই যে ফ্রিতে দিচ্ছি, এটার আবার জবাবদিহিতা করতে হয়, কেন ফ্রিতে দিলাম। হ্যাঁ, প্রতিষ্ঠান কিন্তু জবাবদিহি করতে হয়। এইটা কি একটা অবস্থা, মানে পোলাপানদের কাছে জবাবদিহি করতে হয় যে ভাই আপনারা কেন ফ্রিতে দেন। আরে বাবা, আমরা তো প্রত্যেকটা বছরই দেই, সবাই ফ্রিতে কিছু না কিছু কন্টেন্ট দেয়, আমরা এবার টোটাল কোর্সটাই ফ্রিতে দিয়েছি। এবং এই বছর দিয়েছি বলে যে সব বছর দেবো তা না, তোমরা লাকি যে তোমার ফুল সিলেবাসের একটা কোর্স পাচ্ছ, যেটা সারা বাংলাদেশে তুমি দেখাইতে পারবা না যে ডেডিকেশন দিয়ে সবাই 5টা 10টা 20টা ক্লাস নিয়ে
শেষ করে দিবে। আমরা একাডেমিক কোর্স বা পেইড কোর্স নামাবো না, আমাদের সামনে হয়তো অ্যাডমিশন কোর্স আসবে, সেটা হিসাবটা আলাদা। অ্যাডমিশন কোর্স সবসময় পেইড থাকে আমাদের, ঠিক আছে। একাডেমিক কোর্স তোমাদেরকে আমরা ফ্রিতে পড়ায় দেবো, ঠিক আছে। এখন তোমরা যেই কাজটা করবা, সবাই ঝটপট 30 সেকেন্ডের মধ্যে প্রচুর পরিমাণ লাভ রিয়াক্ট কমেন্ট করবা, এবং সবাই অন্তত যার যত গ্রুপ আছে, যার টাইম লাইনে সবাই কি করবা, একটা করে শেয়ার দিবা। শেয়ার দিয়ে লেখো শেয়ার ডান, ঠিক আছে। তুমি হয়তো মনে করো যে তুমি ভাইয়া প্লিজ রাগ করো না যে ক্লাসের মাঝে আসছে জাস্ট একটা মিনিট, কারণ কি তোমাদেরকে না বললে তোমরা আবার করো না, এটা হলো সমস্যা। কিন্তু তোমরা যদি ক্লাসে জয়েন করার পরে সাথে সাথে সবাই শেয়ার দিয়ে দাও, তাহলে কিন্তু আমরা বারবার বলবো না। একটু জাস্ট এই কাজটা করো। কারণটা কি বলতো, আমরা চাচ্ছি কি যে আমরা যে আমাদের ফ্রিতে যে আমরা এত কিছু দিচ্ছি, এটা যাতে সব স্টুডেন্ট উপকৃত হইতে পারে, তাই না? যেহেতু আমরা ডেডিকেশন দিয়ে দিচ্ছি, তো তোমরা একটু কষ্ট করে, ভাইয়া তুমি একটা শেয়ার দিলে তো তোমার ক্ষতি হবে না, হবে বলো? ভাইয়ারা সর্দি থাকুক, জ্বর থাকুক, অসুস্থ থাকুক, তোমাদের ক্লাসগুলো কিন্তু নিচ্ছে, তাই না? এত ব্যস্ততার মধ্যে কিন্তু ভাইয়া, তো সবকিছু মিলে দিলে তোমরা একটু কষ্ট করে একটা করে শেয়ার দিয়ে দাও, ঠিক আছে ভাইয়ারা? ওরা ভালো আছে, দিয়ে দিচ্ছে, আমি দেখতেছি শেয়ার ডান। না ওরা তো অবশ্যই ভালো, আমাদের এখানে সবাই তো আর খারাপ না, না সবাই ভালো। দুই চারটা ইউটিউবে এমন কমেন্ট আসে যে কি বলে, এই ভাইয়া বেস্ট না ওই ভাইয়া বেস্ট। আরে ভাই, কোন ভাইয়া বেস্ট? আর যে ভাইয়া বেস্ট লাগে তুই সেই ভাইয়া ক্লাস কর। কিন্তু ধরো আমার ক্লাসে এসে বা তোমার ক্লাসে এসে বলতেছে ওই ভাইয়া বেস্ট, কেন ভাই? তুমিও তো বেস্ট, অনেকের কাছে তুমি বেস্ট না হইতে পারে। আচ্ছা, এখন জিনিসটা হলো যে তোমরা শুধু আমাদের এখানে ক্লাস করো, বা তুমি ধরো অন্য জায়গায় ক্লাস করতে গিয়ে বলতেছো ম্যাগনেট ভাইয়া বেস্ট, কেন দরকার ভাই? আমরা কিন্তু স্টুডেন্টদের এই শিক্ষাটা কখনোই দেই না। আমার কথা হলো তুমি যেখান থেকে উপকৃত হবা তুমি সেখানে ক্লাস করবা, তোমার সেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। মেইন জিনিসটা হলো তুমি শিখতেছো কিনা। আমাদের এখান থেকে যদি তুমি শিখতে পাও, তাহলে অবশ্যই আমাদের সাথে ক্লাস করবা। যদি না শিখতে পাও, তুমি ক্লাস করবা না, কাউকে জোর করে নাই। হ্যাঁ, এটা খুবই সিম্পল বিষয়। আমরা এই জন্য আমরা ওই ডেডিকেশন দিয়ে ক্লাসটা নিব যাতে তোমরা শিখতে পারো। আর আমরা ক্লাসে যা পড়াবো এর বাইরে তোমার একাডেমিকে কিছু করতে হবে না, কারণ এই ক্লাসগুলো আমরা একাডেমিকের জন্য নিচ্ছি। অ্যাডমিশনের আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে বুয়েটের 4টা-5টা করে আজকে আমি মেডিকেলের মিনিমাম 10-12টা এমসিকিউ এখানে করাই দেব, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো করাই দেব, ঠিক আছে। একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের ছোট ভাই বোন, তোমরা কোনো টিচারকে জাজ করবা না, কারণ জাজ করার মতো অধিকার তোমার নাই, বা ওই লেভেলে তোমরা এখনো যাও নাই। তুমি স্টুডেন্ট ভাই, তোমার জাজ করার তো দরকার নাই। তুমি যেখান থেকে শিখতে পাবা তুমি সেখান থেকে শিখবা, এটা হলো আমার রিকোয়েস্ট, বুঝছো? অন্যরা তোমাকে লেলায় দিতে পারে, বাট আমরা এটা লেলায় দেব না। বেলা শেষে তোমার নৈতিকতা শিক্ষা থাকতে হবে, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো ভাইয়া, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য দোয়া রেখো যেন দ্রুত সুস্থ হয়ে তোমাদের ক্লাসগুলো নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, সবাই একটু কষ্ট করে, আর আবার বলতেছি সবাই একটা করে শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে। ওরা মোটামুটি শেয়ার দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ার পাটা এখনো মোচকানো আছে, এখনো হালকা ফুলা আছে, তো ইনশাআল্লাহ ভাইয়ের জন্য দোয়া করো। ভাই ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, স্টুডেন্টদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। যেটা ভাই বলছে যে মানে তুমি যাই শিখো, তোমার মধ্যে যদি নৈতিকতা না থাকে, সে শিক্ষা নিয়ে লাভ নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম, নতুন যারা জয়েন করছে আরেকবার বলি, কানের 3টা পার্ট আছে। একটা হচ্ছে বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। কানের যে বহিকর্ণ, এই যে যেখান ধরে হচ্ছে তোমরা বন্ধুরকে হচ্ছে জ্বালাও, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি? পিনা বলতেছি। দেন হচ্ছে যে ছিদ্র, এটাকে আমরা বলতেছি কর্ণকুহর। আর লাস্টে যেখানে হচ্ছে শব্দটা যে বাড়ি খায়, ঠিক আছে, শব্দটা যে কানের ভিতরে যে জায়গায় বাড়ি খায়, যে মেমব্রেনে, যে পর্দায় বাড়ি খায়, সেটার নাম কি? কর্ণপটহ বা টিম্পেনিক মেমব্রেন। মেমব্রেন মানে কি? ঝিল্লি, পর্দা ইত্যাদি। আচ্ছা, মধ্যকর্ণ হচ্ছে মনে রাখবে কি? 1 2 3 দিয়ে, ঠিক আছে, 1 2 3 দিয়ে। তাহলে কি থাকবে? একটা নালী থাকবে, একটা নালী, এটার নাম কি? ইউস্টেশন নালী। এটা হচ্ছে আমরা ইয়ার থেকে দেখবো, অ্যানিমেশনের মাধ্যমে দেখবো। তারপর হচ্ছে 2 মানে হচ্ছে 2টা ছিদ্রপথ থাকবে, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। জাস্ট নামগুলো শুনো, আমি প্রত্যেকটা জিনিস দেখাবো। কর্নাস্থি আছে 3টা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। এগুলো তো তোমরা মনে হয় 7 নম্বর অধ্যায়ে পড়ছো, যারা পড়ানোর ক্লাস পাবে ইনশাল্লাহ, শিখবা, সমস্যা না, আস্তে আস্তে শিখবা, একদিন সব শেখার দরকার নাই। আর অন্তকর্ণের 2টা পার্ট আছে, ইউট্রিকুলাস, সেকুলাস। আচ্ছা ভাই, অনেক কিছু বলছেন, এখন একটু দেখান। হ্যাঁ, অনেক কিছু বলছেন, এখন একটু দেখান, তাই না? আচ্ছা, এইবার দেখো, এই যে আমাদের কর্ণ, তোমাদের বইয়ের ছবি পুরাটাই হচ্ছে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে আমরা বললাম যে কর্ণ, বহিকর্ণ, যে পিনার যে এই যে বাইরে, সবার বাইরে, এই যে দেখো যেটা হচ্ছে উঁচু হয়ে আছে, এই যে সবার বাইরে যে পার্টটা আছে, এই যে বাইরে, এটাকে আমরা বলতেছি হেলিক্স, ঠিক আছে? এখানে যদিও লেখছে এন্টি হেলিক্স, এটা হবে কি? হেলিক্স। এটাকে আমরা কি বলতেছি? হেলিক্স। দেখা যায় কিনা একটু জানাও, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? হেলিক্স বলি। পরের মধ্যে কিন্তু ঢুকে গেছি, ঠিক আছে? এখন কিন্তু দুষ্টামি চলবে না, আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাকে আমরা কি বলতেছি? হেলিক্স। হেলিক্স ছাড়াও এখানে দেখো আরো কিছু উঁচু অংশ আছে, এই জায়গাতে আরো কিছু উঁচু অংশ আছে না? একটা হচ্ছে হেলিক্স বাইরেরটা, এই যে আরো কিছু যে উঁচু অংশ আছে, এগুলোকে আমরা কি বলি? এন্টি হেলিক্স। মনে করো এটা হচ্ছে কি? এন্টি হেলিক্স, ঠিক আছে? এন্টি হেলিক্স, এন্টি হেলিক্স। আচ্ছা, ওকে, ঠিক আছে। আপনি বললেন ভাই সবসময় উঁচু জায়গা দেখাইতেছেন, নিচু জায়গা দেখাইতে হবে না। এই যে নিচু যেই জায়গাগুলো আছে, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি কঙ্কা, ঠিক আছে? কক্কা বলছে যদিও, ওই কক্কা বা কঙ্কা, ঠিক আছে? বই মনে কক্কা বলা, তো কঙ্কা, এটাকে আমরা কি বলতেছি? কঙ্কা। আর লাস্টে হচ্ছে
যেই জায়গায় হচ্ছে তোমরা ধরে মানে কান ধরো, তাই না, যে জায়গায় হচ্ছে স্যার আর করবো না, এবারের মতো মাফ করে দেন, ঠিক আছে, এবারের মতো মাফ করে দেন, ঠিক আছে, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, এটাকে আমরা কি বলি? অডিটরি বুলা বলি। কি বলি? অডিটরি বুলা বলি। কি বলতেছি? অডিটরি বুলা বলতেছি। এটা কিন্তু বইয়ের বাইরে না, বইয়েরটাই আমি দেখাই দিচ্ছি। অডিটরি বুলা, এটাকে আমরা কি বলি? অডিটরি। দেখবা বইয়ে সবকিছু মিলে যাবে, ঠিক আছে, অডিটরি বুলা, বই থেকেও দেখাই দিব, টেনশনের কিছু নাই। তোমাদের যেটা হয় যে ক্লাস করার পরে তোমরা হচ্ছে চিন্তিত থাকো যে বই খুলে বুঝবা কিনা, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো আমরা কানের ভেতরে চলে যাব, কানের ভেতরে চলে যাই। এই যে দেখছো, কানে চলে গেলাম। দেখো দুই পাশে কিন্তু সেম গঠন, ঠিক আছে, দুই পাশে কি আছে? সেম গঠন আছে। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আমরা একটু ভিতরে যাই, ঠিক আছে, কানের ব্যবচ্ছেদে চলে যাই। এই যে দেখো, এই যে আমাদের কর্ণকুহর, এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের পিনা আছে। এখানে কি আছে? আমাদের পিনা আছে। আচ্ছা, এটাকে আমি একটু লক করে দিই। হ্যাঁ, এটাকে আমি লক করে দিই। একটা মিনিট একটু ওয়েট করো। হ্যাঁ, এটাকে আমি লক করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এই যে কর্ণকুহর বা এই যে কানের ছিদ্র, কানের ছিদ্রের বাইরে কি আছে? পিনা আছে। মনে করো এখানে কি আছে? একটা পিনা আছে। ওকে, পিনা কি করতেছে? এটা দেখো, এই পিনাটা হচ্ছে শব্দকে কেন্দ্রীভূত করতে হেল্প করতেছে। বইয়ে আছে, বইয়ের বাইরে কিছু বলবো না। এটা কি করতেছে? শব্দকে কেন্দ্রীভূত করতে হেল্প করতেছে। এই যে উঁচু অংশটাকে বলতেছি হেলিক্স, এরপরে এগুলো হচ্ছে এন্টি হেলিক্স, আর নিচু যে জায়গা এগুলোকে আমরা কি বলছি? কঙ্কা। আর এই যে যেখানে হচ্ছে তোমরা কান ধরো, এটা কি? অডিটরি বুলা। এটা হচ্ছে আমাদের কি? কর্ণকুহর বা কানের যে ছিদ্র, ঠিক আছে। এখান থেকে এক ধরনের জিনিস নিঃসরণ হয়, এটাকে আমরা বলি সিরুমেন। ওই যে আমরা হচ্ছে কানের যে ময়লা বলি, এগুলা কি মেইনলি হচ্ছে সিরুমেন, ঠিক আছে। সিরুমেনের জায়গায় কিছু ময়লা টয়লা লাগে, এগুলো তো অবশ্যই থাকে। এটাকে আমরা কি বলি? সিরুমেন। এখানে হচ্ছে সিরুমেনাস গ্রন্থি আছে, ঠিক আছে, এটাকে আমরা কি বলি? সিরুমেন বা সেরুমেন, একই কথা। সিরুমেন থাকে, ঠিক আছে, এখানে কি থাকে? সেরুমেন থাকে। আচ্ছা, ওকে। এরপরে দেখো, এখানে একটা পর্দা আছে, এখানে একটা কি আছে? পর্দা আছে। এটাকে আমরা কি বলতেছি? কর্ণপটহ বা টিম্পেনিক মেমব্রেন। আচ্ছা, ওকে, একটু আমরা বুঝলাম। এই যে আমরা যেটা বললাম যে কানের পিনা থেকে এই যে আমাদের কর্ণকুহর আর টিম্পেনিক মেমব্রেন, এই পার্টটুকে আমরা বলতেছি যে বহিকর্ণ। এটাকে আমরা কি বলতেছি? বহিকর্ণ বলতেছি। এটাকে আমরা কি বলি? বহিকর্ণ বলি। আচ্ছা, এরপর হচ্ছে এইখানে দেখো, এই যে পার্টটা, এই যে পার্টটা, এই যে টিম্পেনিক মেমব্রেনের পর থেকে এই যে তিনটা অস্থি দেখতেছো, ঠিক আছে, এই যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, আর এখানে কি আছে? একটা দেখো নালিকা আছে। ওই যে বললাম না যে 1 2 3 দিয়ে শিখবো, তাহলে একটা কি আছে? নালিকা আছে। এটাকে আমরা কি বলতেছি? ইউস্টিশিয়ান নালিকা। এই নালিকাটা মধ্যকর্ণ থেকে শুরু হয়ে কোন জায়গায় যে যুক্ত হয়েছে? আমরা হা করলে যে গলবিল দেখা যায়, হা হা করলে যে খাবারটা যে জায়গায় যায়, সেটাকে আমরা কি বলতেছি? গলবিল বলতেছি, ঠিক আছে। তাহলে এই যে ইউস্টেশন নালিকা, এটা কোথায় যুক্ত হয়েছে? এটা গলবিলের সাথে যুক্ত হয়েছে। এখানে কি আছে? তোমার তিনটা অস্থি আছে, একটা ইউস্টেশন নালিকা আছে, আর এখানে দুইটা ছিদ্র আছে। এটা আমরা অন্য একটা ছবি দিয়ে দেখবো। এখানে কি আছে? দুইটা ছিদ্র আছে। আচ্ছা, আর এই যে একটা পার্ট, এই যে এই পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলতেছি? অন্তকর্ণ। এই পার্টটাকে আমরা কি বলতেছি? অন্তকর্ণ। অন্তকর্ণে কি কি আছে দেখো, অন্তকর্ণে, অন্তকর্ণে হচ্ছে দেখো তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। কি আছে? তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। কি আছে? তিনটা অর্ধবৃত্তাকার নালী আছে। আর এখানে এই যে তুমি শামুকের মতো যে অংশটা পাচ্ছ, এটাকে আমরা কি বলি? ককলিয়া বলতেছি, ঠিক আছে, এখানে ককলিয়া বলতেছি। এই জিনিসগুলো আমরা একটু ভালোভাবে দেখবো। তো চলো আমরা দেখি যে কি কি পার্ট গুলো আছে, আমরা একটু সুন্দর ছবি থেকে দেখি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সামনে দেখবো। এই দেখো, এইটা হচ্ছে কি আমাদের কর্ণের ছবি। এটাকে আমরা কি বলতেছি? কর্ণের ছবি বলতেছি। হ্যাঁ, গলবিল। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, একবারে শেষ হয়ে যাবে। তো এটা তো আমরা বললাম, এটাকে আমরা পিনা বলতেছি, পিনা বলতেছি। তারপর এটাকে আমরা কি বলতেছি? কর্ণকুহর। কর্ণকুহর দিয়ে শব্দ যে এই যে আমাদের টিম্পেনিক মেমব্রেন, টিম্পেনিক মেমব্রেনটাকে হিট করতেছে, ঠিক আছে, টিম্পেনিক মেমব্রেনটাকে হিট করতেছে। হিট করার পর এই শব্দটা তোমরা সবাই জানো যে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি, বা শব্দটা হচ্ছে খুব দ্রুত কি হইতে পারে? অ্যাম্পলিফাই হইতে পারে, ঠিক আছে, বা বলতে পারো যে বর্ধিত হইতে পারে। তাহলে এখানে যে অস্থিটা আছে, এটাকে আমরা বলছি মেলিয়াস। মেলিয়াস দেখতে কিসের মতো? মেলিয়াস দেখতে হচ্ছে হাতুড়ির মতো। একটু কষ্ট করে মনে রাখো, মেলিয়াস কিসের মতো? মেলিয়াস দেখতে হচ্ছে হাতুড়ির মতো। হাতুড়ির মতো কি দেখা যায়? একটা মেলিয়াস অস্থি দেখা যায়। এরপরে একটা অস্থি আছে, এটাকে আমরা বলি ইনকাস। মেলিয়াস ইনকাস। ইনকাস কিসের মতো? ইনকাস হচ্ছে নেহাই বা এনভিলের মতো, ঠিক আছে, ইনকাই এনভিল বা নেহার মতো একটা অস্থি আছে, এটাকে আমরা কি বলতেছি? ইনকাস। আর লাস্টে দেখো, তোমরা যারা ঘোড়ায় উঠছো তারা দেখবা যে ঘোড়ায় যখন উঠে তখন হচ্ছে এরকম একটা জিনিস থাকে, এখানে হচ্ছে পা দিয়ে ঘোড়ার উপর উঠতে হয়। তো ঘোড়ার জিনের পাদানির মতো একটা অস্থি আছে, এটাকে আমরা বলতেছি স্টেপিস। এটাকে আমরা কি বলতেছি? স্টেপিস। দেখতে কিরকম? ঘোড়ার জিনের পাদানির মতো। এগুলো হচ্ছে এমসিকিউ আসে, এই জন্য পড়াচ্ছি। ঘোড়ার জিনের পা দানির মতো, ঠিক আছে।
আচ্ছা ওকে, বাদানির মতো, ওকে। আর এই যে আমরা বললাম স্টেপিস, এই স্টেপিসটা হচ্ছে মানবদেহের সবচাইতে ক্ষুদ্রতম অস্থি। তাহলে বলতো মানবদেহের সবচাইতে বৃহত্তম অস্থি কোনটা? মানবদেহের সবচাইতে বৃহত্তম অস্থি হচ্ছে তোমাদের যে উরুর যে হাড়টা আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের সবচাইতে বৃহত্তম অস্থি, আর সবচাইতে ক্ষুদ্রতম অস্থি নিয়ে আজকে পড়তেছি স্টেপিস। এখানে দুইটা হচ্ছে ছিদ্র থাকে। এখানে যে একটা ছিদ্র থাকে এটাকে আমরা বলি ফেনেস্ট্রা ওভালিস, আর নিচে যে ছিদ্র থাকে এটাকে আমরা কি বলি? ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে এই শব্দটা হচ্ছে ভেতরে যায়, অন্তঃকর্ণে যায়। আর মনে করো যে তোমার বন্ধু তোমার কানে সামনে বেশি বেশি চিল্লাইতেছে, জোরে জোরে চিল্লাইতেছে, বা তুমি হচ্ছে কোন একটা জ্যাম জটে পড়ছো, ঠিক আছে? তখন কি হয় যে তোমার আওয়াজ বেশি থাকে, তো বেশি বেশি আওয়াজ যদি যায় তখন বেশি আওয়াজটাকে মিনিমাইজ করার জন্য এখান থেকে কিছু আওয়াজ আবার ব্যাক করে হচ্ছে কি এদিক থেকে বের হয়ে মিনিমাইজ করে দেয়, ঠিক আছে? বেশি আওয়াজটাকে মিনিমাইজ করতে এদিক থেকে বের হয়। তাহলে ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে কি হবে? আওয়াজটা বের হয়ে আসবে। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে ঢুকবে, ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো নিয়ে আমরা পড়তেছিলাম, এই যেগুলো অলরেডি পড়ে ফেলছি, এটা হচ্ছে হেলিক্স, এন্টিহেলিক্স, কঙ্কা, অডিটরি বুলা, ঠিক আছে? একবার দেখো। আচ্ছা, এটা তো আমরা পড়ে ফেলছি। এই যে ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে? দেখছো অস্থিগুলো দেখতে কিরকম? এই যে এই পুরাটাকে আমরা কি বলতেছি? ককলিয়া বলতেছি, ঠিক আছে? এখানে কি থাকে? তিনটা সেমি সার্কুলার ক্যানেল থাকে, তোমার ইউট্রিকুলাস থাকে, সেকুলাস থাকে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমাদের পড়া শেষ, বুঝে ফেলছি কি কি আছে। তোমরা কি বুঝতে পারছো? পার্টগুলা? হ্যাঁ, চিকেন লেগ পিস। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো যে পার্টস গুলা? আচ্ছা, পার্টস গুলা নিয়ে অলরেডি আমরা পড়ে ফেলছি, ঠিক আছে? এগুলা নিয়ে আমরা পড়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমরা পার্টস গুলো নিয়ে পড়ে ফেলছি। আচ্ছা, হরমোনাল গ্রন্থি নিয়ে আমরা পরে পড়বো, ঠিক আছে? সমস্যা নেই। তাহলে আমরা এটা হচ্ছে আমি ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে কর্ণের যে বিভিন্ন অস্থি আছে বা বিভিন্ন পার্ট আছে, এই পার্টগুলো নিয়ে কিন্তু আমরা পড়ে ফেলছি। এখন দেখো তোমরা একটা এমসিকিউ সলভ করো, মাত্রই পড়াইছি যে মানব দেহের সবচাইতে ছোট অস্থি কোনটি? এটা হচ্ছে গত বছর ডেন্টাল আসছে, মানে একদম গরম গরম কোশ্চেন। দেখছো কত মানে সহজ একটা কোশ্চেন, জানলে কিন্তু এগুলো কঠিন লাগে না। তাহলে বলো যে মানব দেহের সবচাইতে ছোট অস্থি কোনটি? মানব দেহের সবচেয়ে ছোট অস্থি কোনটি? তোমরা সবাই জানো এখানে তিন ধরনের অস্থি দেখা যায় কানে: ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে? আর টেলাস কি? টেলাস হচ্ছে পায়ের অস্থি। তাহলে আনসার কি হবে? আনসার হবে গ, স্টেপিস, ঠিক আছে? আনসার কি হবে? আনসার হবে গ, স্টেপিস। রাইট রাইট রাইট, হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার। আরেকবার দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নাই, এগুলো সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পার্টস গুলো আস্তে আস্তে বুঝবো। আচ্ছা, এই যে তিনটা কি আছে? সেমি সার্কুলার ক্যানাল আছে, কি আছে? তিনটা। এই যে অন্তঃকর্ণে কি আছে? তিনটা সেমি সার্কুলার ক্যানেল আছে। এই যে তিনটা সেমি সার্কুলার ক্যানেল, এই তিনটা সেমি সার্কুলার ক্যানেলের জায়গায় দেখো কিছু মোটা অংশ আছে, কিছু ফোলা অংশ আছে। দেখো এই তিনটা সেমি সার্কুলার ক্যানেলের এখানে কিছু ফোলা অংশ আছে। এই ফোলা অংশগুলোকে আমরা কি বলতেছি? ফোলা অংশগুলোকে আমরা বলতেছি এমপুলা। যেখানে দেখবা ফোলা সেটাকে আমরা কি বলবো? এমপুলা বলবো। এটা আমরা সামনে বিভিন্ন অধ্যায় যখন পড়বো তখন দেখবো যে এমপুলা। এমপুলা মানে হচ্ছে কোন একটা ফোলা জায়গা, ঠিক আছে? এই এমপুলার মাঝখানে এই যে আমার এই একটা ফোলা জায়গা, এই যে একটা ফোলা জায়গা, মনে করো এই একটা নালী, এই জায়গাটা হচ্ছে ফুলে গেছে। এই যে কানের ক্ষেত্রে কি দেখা যায়? এমপুলার মাঝখানে মোমবাতির যে সলতে আছে না, যেখানে হচ্ছে যেটাতে হচ্ছে মোমবাতির আগুনটা জ্বলে, দেখতে কিরকম হয়? অনেকটা এরকম হয় না? এই যে এরকম হয় না? মোমবাতির সলতের মতো একটা পার্ট আছে, ওটাকে আমরা কি বলি? কুপুলা বলি। কি বলি? কুপুলা বলি। এমপুলা, কুপুলা। আমরা জাস্ট পার্টগুলো শিখে পরবর্তীতে এক টান দিয়ে বই থেকে সবকিছু পড়ে ফেলবো। তাহলে কি বললাম? এই যে তিনটা সেমি সার্কুলার ক্যানেল কোথায় দেখা যাচ্ছে? অন্তঃকর্ণে। এখানে কিছু মোটা পার্ট আছে, কিছু ফোলা পার্ট আছে, এগুলোকে আমরা বলছি এমপুলা। এমপুলার মাঝখানে মোমবাতির তোমার সলতের মতো, এটা বইয়ে নাই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি, এটাকে আমরা কি বলি? কোপুলা বলি, ঠিক আছে? এই কোপুলা কি করতেছে? ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। কি করে? ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। উপরের যে একটা পার্ট, এটাকে আমরা বলি ইউট্রিকুলাস। উপরের যে পার্ট সেমি সার্কুলার ক্যানেলের নিচে উপরে যে পার্টটা থাকে এটাকে আমরা কি বলি? ইউট্রিকল বা ইউট্রিকুলাস। আর নিচে যে পার্ট এটাকে আমরা কি বলি? সেকুলাস। তাহলে উপরে হচ্ছে ইউট্রিকুলাস, নিচে হচ্ছে সেকুলাস। এই যে ইউট্রিকুলাসের মাঝখানে কিছু পার্ট দেখা যায়, এগুলাকে আমরা বলি ম্যাকুলা। তাহলে এমপুলা, কুপুলা এগুলা থাকতেছে তিনটা সেমি সার্কুলার ক্যানেলে। আর ইউট্রিকলে কিছু এখানে দানার মতো দেখা যায়, যদি জুম করলে একটু সুন্দর জিনিস দেখা যাবে। তো এটাকে আমরা কি বলতেছি? ম্যাকুলা, ঠিক আছে? এই ম্যাকুলার মধ্যে কি থাকে? তোমার একটা মেমব্রেন থাকে, ঠিক আছে? এই ম্যাকুলার মধ্যে একটা মেমব্রেন থাকে বা একটা পর্দা থাকে। এই পর্দার উপর বিভিন্ন ধরনের রোম প্রথিত থাকে, ঠিক আছে? বিভিন্ন ধরনের রোম থাকে। এই রোমগুলা কি করতেছে? এই রোমগুলা হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। তাহলে এই যে রোমগুলো আছে, এই রোমগুলা কি করতেছে? আমাদেরকে ভারসাম্য রক্ষা করতে হেল্প করতেছে। আর এই যে পর্দা, এই পর্দাটাকে আমরা কি বলি? এই পর্দা সহ যে পুরা পার্টটাকে আমরা কি বলি? অটোকোনিয়াম বলি, ঠিক আছে?
অটোকোনিয়াম। পুরো পার্টটাকে এখানে এখানে পুরোটাকে অটোকোনিয়াম বলা যাবে না, এই পার্টটাকে আমরা বলি অটোলিথিক মেমব্রেন। এই মেমব্রেন, এই পর্দাটা হচ্ছে অটোলিথিক মেমব্রেন, অটোলিথিক মেমব্রেন মেমব্রেন। আর এই যে এখানে কি আছে, এখানে কিছু রোম আছে বা লোম আছে, এই রোম আর অটোলিথিক মেমব্রেন পুরা সিস্টেমটাকে আমরা বলি অটোকোনিয়াম। কি বলতেছি? অটোকোনিয়াম। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝে ফেলছি। আর এই যে তুমি শামুকের মতো পেঁচানো যে অংশটা দেখতেছো, এটাকে আমরা বলি ককলিয়া। এখানে এই উপরের যে পার্ট, এই যে এই পার্ট পর্যন্ত যে অংশটা, এটাকে আমরা বলি ভেস্টিবিউল। আর নিচের যে পার্ট, এটাকে আমরা বলতেছি ককলিয়া। এই উপরের পুরো পার্টটাকে আমরা কি বলতেছি? ভেস্টিবিউল। আর নিচের পার্টটাকে বলতেছি ককলিয়া। তাহলে ভেস্টিবিউল হচ্ছে আমাদের ভারসাম্য রক্ষা করতে হেল্প করে, আর ককলিয়া হচ্ছে আমাদের কানে শুনতে হেল্প করে। তাহলে একই সাথে কান কি হচ্ছে, আমাদের যে অন্তঃকর্ণ বা আমাদের যে কান আছে, একই সাথে শ্রবণ এবং ভারসাম্য দুইটা জিনিসই একসাথে মেনটেন করতেছে। উপরের যে পার্ট, এটাকে আমরা কি বলতেছিলাম? ভেস্টিবিউল। নিচের যে পার্ট, এটাকে আমরা কি বলতেছি? ককলিয়া। ঠিক আছে? তাহলে এটা তুমি কিভাবে মনে রাখতে পারো? এটা তুমি মনে রাখতে পারো যে তোমার বন্ধু যদি তোমাকে কোষে চড় দেয়, ঠিক আছে, তোমার বন্ধু যদি তোমাকে কোষে যদি চড় দেয়, তখন কি হবে? তুমি কানে ভো ভো শুনবা। তুমি কি করবা? কোষে চর দিলে তুমি কানে কিরকম শুনবা? ভো ভো শব্দ শুনবা, তাই না? ভো ভো শুনবা। ঠিক আছে? কানে চর দিলে, কোষে চর দিলে ভো ভো শুনবা। ঠিক আছে? এই যে কোষে, কতে হচ্ছে কি তোমার ককলিয়া, ককলিয়া সে হচ্ছে তোমার শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। ককলিয়া হচ্ছে শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে। আর যেটা হচ্ছে ভো ভো, ভো মানে হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল, ভেস্টিবিউল কিসের কাজ করে? ভেস্টিবিউল হচ্ছে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে, ভারসাম্য রক্ষা করে। তাহলে কানে যদি কোষে চর দেও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আরেক স্টার, হ্যাঁ বিজনেসম্যান বিশেষ। এই যে কান, কানে যে কানে যদি চর দেয়, তখন কিন্তু ভাই ভো ভো শব্দ শোনা যায়। ঠিক আছে? এই যে কোষে চর দিলে, ঠিক আছে, কোষে চর দিলে কি হবে? ভো ভো শুনবে। তাহলে যে কোষে হচ্ছে ককলিয়া, ককলিয়া হচ্ছে শ্রবণ বা শুনতে হেল্প করে, আর ভো ভো মানে হচ্ছে ভেস্টিবিউল, ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। মানে কান একই সাথে দুইটা কাজ করে ভাই, বুঝছেন ভাই? কি একটা কাহিনী না? একটা অঙ্গ দুইটা কাজ করে, শুনতেও হেল্প করে, ভারসাম্য রক্ষা করতেও হেল্প করে। এর জন্য কি আপনি লিখছেন কোষে চড়া ভো ভো শুনবো? ঠিক আছে, এটা পুরোটা লিখে নি, কোষে চর দিলে হবে। ঠিক আছে? কোষে চর দিলে, চর দিলে ভো ভো শুনবে। আচ্ছা, তাড়াতাড়ি লিখছি তো, ভো ভো শুনবে। সমস্যা নেই। এখন ব্যাপারটা হইছে, তোমরা যারা পড়াশোনা করো না, তাদের কিন্তু এই ধরনের ব্যবস্থা স্যার করবে। হ্যাঁ, অলরেডি ম্যাগনেট ভাই তো লাঠি ছাড়া ক্লাস করে না। আচ্ছা আচ্ছা, লাঠি নিয়েই ক্লাস করে, অনলাইনে মার দেয় কিন্তু ব্যর্থ পাওয়া যায় না। লাঠির জন্য স্টার। এখন কথা হচ্ছে তোমাদের কি অবস্থা বলো তো? এই ম্যাথের কি অবস্থা? তোমাদের সাথে ম্যাথের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ, এই উইকে দেখা হবে তোমাদের সাথে ম্যাথ নিয়ে। সেই সাথে হচ্ছে এই দেখেন স্যার, আপনার ক্লাসে যে পরিমাণ পোলাপান আছে, ম্যাথ তো কেউ করতে চায় না স্যার। ভাই কি বলেন, আপনার ক্লাসে বায়োলজি পড়তে চায়, মানে সবই পড়বে ইনশাআল্লাহ। সাইড স্যারের ক্লাস করতে চায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, একজন বলতেছে যে বায়োলজির এমসিকিউ বই লেখেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আর বই না, শুধু বই না স্যার, কিন্তু মেডিকেল পুরো প্যাকেজ। হ্যাঁ, একেবারে খাওয়া দিবে। স্যারের দাগানো বই আছে, তোমরা এখনো জানোই না। যদি তোমরা সাইড স্যারের সাথে কানেক্টেড থাকতে পারো, তোমাদের মেডিকেল এমনিই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। স্যারের যে প্যাকেজ, স্যারের যে দাগানো বই এত সুন্দর করে কেউ দিতে পারবে না, আমি লিখে দিই। সারা বাংলায় এডটেক প্ল্যাটফর্মে দিতে পারবে না। দাগানো বই আছে, ডিজিটাল ভাবে তোমরা যে কোনো সোর্স স্যারের কাছ থেকে ইজিলি রিসোর্স করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং স্যারের শুধু নট অনলি যে মেডিকেলের জন্য, ইউনিভার্সিটির জন্য এখন দাগানো বই আছে। এবং এটা স্যার আস্তে আস্তে রিভিল করবে। এত সহজে পাওয়া যাবে না, বুঝছো? কাছে আসতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি বললাম যে উপরের যে পার্ট ভেস্টিবিউল কি করতেছে? ভারসাম্য রক্ষা করতে হেল্প করতেছে। আর নিচের যে পার্ট ককলিয়া, ককলিয়া হচ্ছে আমাদের কানে শুনতে হেল্প করতেছে। ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি পড়া শেষ। এখন হচ্ছে এই যে কর্নাসি গুলো হচ্ছে নিচ দিয়ে মনে রাখতে পারো, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ঠিক আছে? আর এটা এভাবে মনে রাখতে পারো, শ শ ভব মানে হচ্ছে সেকুলাস হচ্ছে শ্রবণাঙ্গ হিসেবে কাজ করে, আর ভেস্টিবিউল হচ্ছে ভারসাম্য রক্ষা করতে হেল্প করে। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু পরে পড়ি, আমরা একটু বই থেকে ঘুরে আসি, দেখো তোমরা তো হচ্ছে পরে আবার বই নিয়ে প্যারা খাবা। আচ্ছা দেখো, এখানে আমরা এই পার্টটুকু আমরা পড়ে ফেলছি, বই থেকে দেখাই দিচ্ছি, এই পার্টটুকু আমরা পড়ে ফেলছি। ওকে, এটা ডান। তারপর হচ্ছে আচ্ছা, এখন কর্ণকুহর থেকে আসলে তেমন কিছু পড়ার নাই, এটা হচ্ছে তরুণাস্থি দিয়ে তৈরি, এটা একটু দেখতে পারো, তরুণাস্থি দিয়ে তৈরি। সবকিছু পড়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট বলে দিব। আচ্ছা, এইখানে এটা তো বলছি যে কর্ণকুহরে কি দেখা যায়? সিরুমিনাস গ্রন্থি দেখা যায়। কি দেখা যায়? সিরুমিনাস গ্রন্থি দেখা যায়। এখান থেকে কি নিঃসরণ হয়? সেরুমেন বা সিরুমেন নিঃসরণ হয়। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে তোমার
কর্ণাস্থি যেটা আছে এই যে বা কর্ণকুহর যেটা আছে এখানে দেখো, কর্ণকুহরের ক্ষেত্রে একটা মিনিট, কর্ণকুহরের ক্ষেত্রে এই যে কর্ণকুহরের ক্ষেত্রে এই যে কর্ণকুহর কানের যে ফাঁকা জায়গা, এখানে কিভাবে গঠন হয়েছে, এখানে হচ্ছে প্রথম যে 1/3 এই যে পার্ট এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলতেছি তরুণাস্থি দিয়ে গঠিত। আর পরের যে 2/3 সেটা হচ্ছে তোমার অস্থি দিয়ে গঠিত। প্রথম 1/3 হচ্ছে তরুণাস্থি দিয়ে গঠিত, পরের যে 2/3 এটা হচ্ছে অস্থি দিয়ে গঠিত। এটা বলছে, এখানে তেমন কঠিন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা ওকে, এটা আর কিছু লাগবে না, এটার কাজগুলো একটু দেখো, এখানে তেমন কিছু নাই। আচ্ছা এই পুরা ছবিটাই কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। এখানে দেখো এই যে তোমার স্টেপিসের সাথে যেই ওভাল শেপ একটা ছিদ্র থাকে এটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা ওভালিস, আর আরেকটা যে গোলাকার ছিদ্র থাকে এটাকে আমরা কি বলছি, ফেনেস্ট্রা রোটান্ডা। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে শব্দটা ভেতরে ঢুকবে আর এক্সট্রা শব্দটা ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা ওকে, এটা আমরা পড়ছি টিম্পেনিক মেমব্রেন। টিম্পেনিক মেমব্রেনের কাজটা একটু দেখো, এই যে আমরা বলছি যে শব্দ তরঙ্গে এটা কি করে, কেঁপে ওঠে, ঠিক আছে, কেঁপে ওঠে। আচ্ছা ইউস্টেশন নালিকা দেখা যায়। ইউস্টেশন নালিকা কি করে, এটা হচ্ছে আমাদের তোমার মধ্যকর্ণের সাথে যুক্ত থেকে গলবিল পর্যন্ত এটা কি করে, বিস্তৃত থাকে। আচ্ছা এগুলো পড়ছি। মেলিয়াস হাতুড়ির মতো, ইনকাস কি নেহাই বা এনভিলের মতো, তারপর হচ্ছে স্টেপিস কিসের মতো, ঘোড়ার জিনের পাদানির মতো। আচ্ছা ছিদ্রপথ এখানে কি আছে, দুইটা ছিদ্রপথ আছে, এটা তো বললাম, ফেনেস্ট্রা রোটান্ডা আর কি ফেনেস্ট্রা ওভালিস। আচ্ছা ওকে ঠিক আছে। অন্তকর্ণ, এই যে অন্তকর্ণ এটাকে আমরা কি বলতেছি, ওভারঅল পুরা যে ক্যাপসুল এটাকে আমরা বলতেছি কি অডিটরি ক্যাপসুল বলতেছি। এখানে হচ্ছে দুইটা পার্ট থাকে, এটা এখান থেকে না দেখায় আর একটা ছবি আছে, ওই ছবিটা দেখাই। এই যে এটা কিন্তু অলরেডি বলে ফেলছি, এই পার্টটা বলে ফেলছি, এই ছবিটা তোমাদেরকে দেখাই। এই যে এই পার্টটা হচ্ছে তোমরা বুঝো না, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে তোমরা বুঝো না, এটা বুঝাই দিলেই শেষ হয়ে যাবে। কান কিন্তু কঠিন আবার সহজও, ঠিক আছে। এই যে দেখো আমাদের ককলিয়ার ভিতরটা দেখাইতেছে, ওই যে আমরা যে শামুকের মতো যে পার্টটা দেখছিলাম সেই পার্টটা দেখাইতেছে। এই যে আমাদের স্টেপিসের সাথে একটা ছিদ্র থাকে, এটাকে আমরা কি বলতেছিলাম, ফেনেস্ট্রা ওভালিস। এই ফেনেস্ট্রা ওভালিস দিয়ে কি হয়, যে তোমার শব্দ ঢুকে এক্সট্রা শব্দটা এই যে ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে বের হয়ে যায়। এটাকে আমরা কি বলতেছি, অন্তকর্ণের ককলিয়া পার্ট, ঠিক আছে, অন্তকর্ণের ককলিয়া পার্ট। এই ককলিয়াতে হচ্ছে তিনটা লেয়ার দেখা যায়, ঠিক আছে, তিনটা লেয়ার দেখা যায়। উপরে কি থাকে, উপরে থাকে বোনস, মাঝখানে থাকে মেমব্রেন, নিচে কি আবার বোনস থাকে, অস্থি মেমব্রেন বোনস, বা বলতে পারো অস্থি পর্দা অস্থি, ঠিক আছে। এখন এই যে দেখো এই অস্থি এখানে কি তিনটা লেয়ার সৃষ্টি করছে, তাই না, তিনটা লেয়ার সৃষ্টি করছে। উপরের যে লেয়ার, এই যে উপরের যে লেয়ার এটাকে আমরা বলতেছি স্কেলা ভেস্টিবিউলি। উপরের যে পার্ট, উপরের পার্টটাকে আমরা বলতেছি স্কেলা ভেস্টিবিউলি। মাঝখানে যে পার্ট এটাকে আমরা কি বলি, স্কেলা মিডিয়া। আর নিচের যে পার্ট, ঠিক আছে, এটাকে আমরা কি বলি, স্কেলা টিম্পেনি। তাহলে কি বললাম, স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্পেনি। এখন কোন জায়গায় কি থাকে, এখানে কি থাকে, এই যে তোমার স্কেলা ভেস্টিবিউলি আর স্কেলা টিম্পেনি, উপরেরটা আর নিচেরটা, এই যে উপরেরটা আর নিচেরটা, উপরেরটা আর নিচেরটাতে কি থাকে, এখানে হচ্ছে পেরিলিম্ফ থাকে। কি থাকে, বাইরের দিকে যেহেতু পেরিলিম্ফ, যেমন হচ্ছে পেরিকার্ডিয়াম বাইরের দিকে আবরণ, তাহলে এখানে কি থাকতেছে, পেরিলিম্ফ থাকতেছে। এক ধরনের তরল দেখা যায়, যে লিম্ফ পোর্শন আর লসিকা এক ধরনের তরল দেখা যায়, এটাকে আমরা বলতেছি পেরিলিম্ফ। নিচেও কি থাকতেছে, পেরিলিম্ফ থাকতেছে। আর মাঝখানে যে জায়গা যেটা হচ্ছে মেমব্রেন দিয়ে তৈরি, এখানে কি থাকে, এখানে হচ্ছে এখানে থাকে এন্ডোলিম্ফ, ঠিক আছে, কি বললাম, এন্ডোলিম্ফ। উপরে থাকবে পেরিলিম্ফ, নিচেও থাকবে পেরিলিম্ফ, মাঝখানে কি থাকবে, এন্ডোলিম্ফ। এটাকে আমরা কি বলতেছিলাম, স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা মিডিয়া, স্কেলা টিম্পেনি। এখন দেখো এই যে পার্ট, এই পার্টটা হচ্ছে এইভাবে যুক্ত আছে। তাহলে এই যে তোমার একটা তোমার কি বলে ইউটার্ন আছে, এই ইউটার্নের একটা নাম আছে, এটাকে আমরা কি বলি, হেলিকোট্রিমা। এটাকে আমরা কি বলি, হেলিকোট্রিমা। আর এই যে স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা মিডিয়া আর স্কেলা টিম্পেনি, এর মধ্যে যে মাঝখানের পার্ট, এই যে এখানে দেখো দুইটা লেয়ার আছে, এখানেও কি আবার দুইটা লেয়ার আছে। উপরের যে লেয়ার এটাকে আমরা কি বলি, উপরের যে ঝিল্লি এটাকে আমরা বলি রেসনারের ঝিল্লি। আর নিচের যে লেয়ার এটাকে আমরা কি বলি, বেজিলার ঝিল্লি। যেহেতু বেস গঠন করতেছে এই পার্টটাকে, এই পার্টটা হচ্ছে আমাদের মেমব্রেনাস পার্ট, ঠিক আছে। আর উপরের পার্টটা কি, বনি পার্ট। তাহলে বনি পার্টের নিচে যে মেমব্রেনাস পার্ট আছে, এখানে দুইটা লেয়ার আছে। উপরের যে পার্ট এটাকে আমরা বলতেছি রেসনারের ঝিল্লি, নিচের যে পার্ট এটাকে আমরা কি বলি, বেজিলার ঝিল্লি। আর বেজিলার ঝিল্লির উপর দেখো কিছু রোম আছে, ঠিক আছে। এই বেজিলার ঝিল্লি আর এই রোমগুলো মিলে যে জিনিসটা তৈরি করে এটাকে আমরা কি বলি, অর্গান অফ কর্টি বলি। তোমরা কি বুঝতেছো, এটাকে আমরা কি বলি, অর্গান অফ কর্টি বলি। এটাকে আমরা কি বলি, অর্গান অফ কর্টি বলি। আচ্ছা আর একটু কমাই দিব, আচ্ছা আর একটু কমাই দিই। আচ্ছা এখন আশা করি দেখা যাচ্ছে। তাহলে কি বললাম, উপরের পার্ট, পুরা পার্টটাকে বলতেছি স্কেলা ভেস্টিবিউলি, মাঝখানের পুরা পার্টটাকে আমরা কি বলতেছি, স্কেলা মিডিয়া। আর নিচের যে পুরা পার্ট এটাকে আমরা কি বলি, স্কেলা টিম্পেনি।
মাঝখানে যে পার্ট, মাঝখানে পার্টের উপরে কি আছে, এখানে একটা ঝিল্লি আছে, এখানে একটা ঝিল্লি আছে। উপরে ঝিল্লি হচ্ছে রেসনারের ঝিল্লি, নিচের ঝিল্লি হচ্ছে বেজিলারের ঝিল্লি। আর এর বেজিলার ঝিল্লির উপর কিছু রোম আছে। এই রোম সহ এই পুরা পার্টটাকে আমরা কি বলি, অর্গান অফ কর্টি বলি বা শ্রবণাঙ্গ বলে থাকি। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার বলো, আবার বলতে বলো, আমি আবার বলে দিচ্ছি, ঠিক আছে? আশা করি এখন বোঝা যাচ্ছে। আর একটু কি কমাই দিতে হবে? তোমরা হচ্ছে বই নিয়ে বসতে পারো, আর একটু কমাই দেই। আচ্ছা, আশা করি এখন আর সমস্যা নেই। তাহলে কি বললাম, তোমার স্কেলা মিডিয়া, স্কেলা ভেস্টিবুলি, আর কি স্কেলা টিম্পানি। আচ্ছা, তোমাদেরকে একবার আঁকাই দিই, দেখো একবারে ক্লিয়ার কনসেপ্ট হয়ে যাবে। এই যে আমাদের অন্তকর্ণ, অন্তকর্ণ কি দিয়ে শুরু হচ্ছে, একটা ছিদ্র দিয়ে শুরু হচ্ছে। এই ছিদ্রের নাম কি, ফেনেস্ট্রা রোটান্ডা, সরি ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস। আচ্ছা, ওভালিস, আচ্ছা ফেনেস্ট্রা ওভালিস। আচ্ছা, এখন এই ফেনেস্ট্রা ওভালিস দিয়ে শব্দ ঢুকতেছে, কোথায় ঢুকতেছে, ওই যে শামুকের মতো অংশ ককলিয়াতে ঢুকতেছে। এই ককলিয়াটা কিরকম, এই যে ফেনেস্ট্রা ওভালিস, আর বের হয়ে যাচ্ছে ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে, ঠিক আছে? ফেনেস্ট্রা রোটান্ডা, এটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা, রোটান্ডা। এইটুকু বুঝলেই শেষ, এরপর আর তেমন কোনো কঠিন পার্ট নাই, আমরা পড়ে ফেলছি। এরপর দেখবো যে একদম সবকিছু ইজি। তাহলে উপরের যে পার্ট, এই যে পুরো পার্ট, এখানে কিছু তোমার কি থাকে, লিম্ফ বা রস থাকে। উপরের পার্টে থাকবে হচ্ছে পেরিলিম্ফ, নিচে কি থাকবে, পেরিলিম্ফ, পেরিলিম্ফ। আবার এই যে মাঝখানে পার্ট, মাঝখানে পার্টে এটাকে আমরা কি বলবো, এখানে কি থাকবে, এখানে হচ্ছে এন্ডোলিম্ফ থাকবে। মাঝখানে যেহেতু এন্ডো, মাঝখানে মানে কি, এন্ডোলিম্ফ থাকবে, এন্ডোলিম্ফ। আচ্ছা, এখন এই যে পেরিলিম্ফ, পেরিলিম্ফ, এন্ডোলিম্ফ, আর এই যে বাঁক নিতেছে এটার নাম কি বলছি, হেলিকোট্রিমা, ঠিক আছে? আর এই যে তোমার দুইটা লেয়ার আঁকাইলাম, এই যে মাঝখানে যে পার্ট, ঠিক আছে, মেমব্রেনাস পার্ট, এটাকে আমরা কি বলতেছি, মেমব্রেনাস পার্ট। এই মেমব্রেনাস পার্টের উপরের যে ঝিল্লি, এটাকে আমরা বলতেছি রেজনারের ঝিল্লি, নার্স ঝিল্লি। আর নিচের যে ঝিল্লি, এটাকে আমরা কি বলি, বেজিলার ঝিল্লি, ঠিক আছে? এই বেজিলার ঝিল্লিতে কি আছে, কিছু রোম আছে, কি আছে, কিছু রোম আছে, এই যেরকম কি আছে, কিছু রোম আছে। এই পুরা রোম সহ পুরা সিস্টেমটাকে আমরা কি বলি, অর্গান অফ কর্টি বলি। কি বলি, অর্গান অফ কর্টি বলি, অর্গান অফ কর্টি বলে থাকি। ওকে, এই শেষ আমাদের কিন্তু কানের যে অ্যানাটমি, কানের অ্যানাটমি শিখা শেষ। রেড কালার বোঝা যায় না, আচ্ছা রেড কালার পাল্টাই দিই। রেড কালার যেহেতু বোঝা যায় না, রেড কালারটা হচ্ছে আমি পাল্টাই দিই, ঠিক আছে? নো ইস্যু, বলবা কি সমস্যা। আশা করি এখন বোঝা যাচ্ছে। পুরাটা পাল্টাইস না। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা, ঠিক আছে? ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা রোটান্ডা। এই বনি যে পার্ট, অস্থিময় পার্টে থাকবে হচ্ছে পেরিলিম্ফ, মাঝখানে হচ্ছে মেমব্রেনাস পার্ট, এখানে থাকবে হচ্ছে এন্ডোলিম্ফ। এন্ডোলিম্ফ যে জায়গায় থাকতেছে তার উপরের পর্দাটাকে বলতেছি রেজনারের ঝিল্লি বা রেসনার্স ঝিল্লি, আর নিচের যে ঝিল্লি এটাকে আমরা বলতেছি বেজিলার ঝিল্লি। বেজিলার ঝিল্লিতে কিছু রোম আছে, এবং এই পুরো সিস্টেমটাকে বলতেছি অর্গান অফ কর্টি বা শ্রুতি অঙ্গ, শ্রুতি অঙ্গ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, বুঝছো সবাই, বুঝছো সবাই, বুঝছো? আরেকবার বলবো, আরেকবার বলবো কি, সবাই একটু বলো, আরেকবার বলবো কি না, আরেকবার বলবো কিনা একটু জানাও, আরেকবার বলবো কিনা একটু জানাও। একটু কি বুঝছো? বুঝলে হচ্ছে আমরা সামনে আগাবো। তাহলে এটাকে আমরা কি বলতেছি, এটা হচ্ছে ককলিয়া, এটা হচ্ছে ককলিয়া, ককলিয়া বা ওই যে শামুকের পার্টটা, ককলিয়া, ঠিক আছে? এটা হচ্ছে ককলিয়া। ওকে, ডান। এরপর বুঝো নাই? আচ্ছা, আরেকবার বলবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? একবার দেখলে হয়ে যাবে। এই যে ককলিয়া, ককলিয়াটা শুরু হচ্ছে একটা ছিদ্রের মাধ্যমে। মধ্যকর্ণে কি ছিল, এই যে মধ্যকর্ণে দুইটা ছিদ্র ছিল, এই দেখো মধ্যকর্ণে দুইটা ছিদ্র ছিল, দুইটা ছিদ্র শেষ, তোমার অন্তকর্ণের ককলিয়া পার্ট শুরু। কি বললাম, মধ্যকর্ণ শেষ, অন্তকর্ণের এই শামুকের পার্টটা শুরু। এই যে শামুকের পার্টটা করি,
এই যে শামুকের পার্টটা শুরু, ঠিক আছে, এখান থেকে যুক্ত থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, যেই ছিদ্র দিয়ে কানে আলো আলো বলে, কানে হচ্ছে শব্দ ঢুকতেছে, এটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা ওভালিস, কারণ দেখতে হচ্ছে ওভালের মতো, ঠিক আছে। ওই যে তোমরা ইংল্যান্ডের খেলা দেখো না, ওই যে ওভালে খেলা হয়, ঠিক আছে, এটাকে আমরা কি বলতেছি, ফেনেস্ট্রা, একটু মনোযোগ দাও, ফেনেস্ট্রা ওভালিস, ফেনেস্ট্রা ওভালিস। আচ্ছা, ফেনেস্ট্রা ওভালিস বুঝতে পারলাম। ফেনেস্ট্রা ওভালিস দিয়ে কি হবে, ককলিয়াটা শুরু হবে। আচ্ছা, এই যে একটা লেয়ার যাচ্ছে, এই যে একটা লেয়ার যাচ্ছে, কানে কি তোমার শব্দ ঢুকতেছে। আচ্ছা, লেয়ার যে এটা হচ্ছে ঘুরে যাচ্ছে, এটা কি হতেছে, ঘুরে যাচ্ছে। আচ্ছা, তাহলে উপরের পার্টটাকে আমরা বলতেছি বনি পার্ট বা অস্থিময় লেবিরিন্থ, আর মাঝখানে যে পার্ট এটাকে আমরা বলতেছি মেমব্রেনাস লেবিরিন্থ। এই লেবিরিন্থ গুলাতে কি থাকবে, কিছু তরল থাকবে, এটাকে আমরা বলতেছি পেরিলিম্ফ অথবা এন্ডোলিম্ফ। বাইরে যেগুলো থাকবে, এই যে এখানে থাকবে হচ্ছে পেরিলিম্ফ, পেরিলিম্ফ এটা কোথায় থাকতেছে, এটা হচ্ছে অস্থিময় পার্টে, ঠিক আছে, অস্থিময় লেবিরিন্থে, অস্থিময় লেবিরিন্থে, লেবিরিন্থে, লেবিরিন্থ, লেবিরিন্থ, অস্থিময় লেবিরিন্থে কি থাকতেছে, পেরিলিম্ফ। আবার এই পার্টটা কি অস্থিময়, এই পার্টটা কি অস্থিময়, তাহলে এখানেও কি থাকবে, এক ধরনের তরল থাকবে। পেরিলিম্ফ মানে কি, এটা হচ্ছে এক ধরনের তরল, লিম্ফ পড়ছো না, লসিকা মানে কি, এটা এক ধরনের তরল। তাহলে উপরের যে অস্থিময় লেবিরিন্থ, এখানেও থাকবে হচ্ছে তোমার পেরিলিম্ফ, মাঝখানে যে মেমব্রেনাস পার্ট এখানে থাকবে হচ্ছে, এটা হচ্ছে এন্ডোলিম্ফ, যে তরলটা থাকবে এটাকে আমরা বলছি এন্ডোলিম্ফ। এটা কি দিয়ে গঠিত, আগেরটা ছিল উপরে নিচে হচ্ছে অস্থিময়, আর নিচেরটা হচ্ছে তোমার মেমব্রেনাস বা ঝিল্লিময়, ঠিক আছে, মেমব্রেনাস লেবিরিন্থ। মেমব্রেনাস লেবিরিন্থ, ওকে, দুই ধরনের লেবিরিন্থ দেখতে পাইলাম, অস্থিময় আর কি মেমব্রেনাস। অস্থিময় যে লেবিরিন্থ, এখানে থাকতে হইতেছে পেরিলিম্ফ, এখানে পেরিলিম্ফ, আর মাঝখানে যে জায়গা এখানে কিছু তরল থাকতেছে, এগুলোকে আমরা কি বলছি, এন্ডোলিম্ফ। এই এন্ডোলিম্ফ যে গঠন হচ্ছে, বা এই যে মেমব্রেনাস লেবিরিন্থ যেটা গঠন হয়েছে, এটার উপরে একটা পার্ট আছে, নিচেও কি একটা পার্ট আছে, এই যে উপরে একটা পার্ট আছে, আবার কি নিচেও একটা পার্ট আছে। এই যে উপরের যে পার্ট, এই যে তোমার পর্দা, এই পুরোটাকে আমরা কি বলতেছি, মেমব্রেন বা পর্দা। উপরের যে পর্দা, উপরের পর্দা নাম হচ্ছে রেসনার্স ঝিল্লি, রেসনার্স ঝিল্লি, আর নিচের যে পর্দা এটাকে আমরা বলতেছি কি, বেজিলার ঝিল্লি বা বেজিলার ঝিল্লি। বেজ যেহেতু তার মানে কি, বেজিলার ঝিল্লি, ওকে, বেজিলার ঝিল্লি, বেজিলার ঝিল্লি। তাহলে উপরের যে পার্ট, মেমব্রেনের উপরের পার্ট হচ্ছে রেসনার ঝিল্লি, নিচের পার্টে কি থাকতেছে, তোমার বেজিলার ঝিল্লি। এই বেজিলার ঝিল্লিতে দেখবা কিছু লোম আছে বা রোম আছে। এই রোমগুলা যখন এদিক ওদিক হয়, উঠানামা হয়, বা উঠানামা তো হয় না, মেনলি এদিক ওদিক হেলা দুলে, তখন কি আমরা শুনতে পাই। তো এই যে পার্ট, এই পার্টটাকে আমরা একত্রে বলতে পারি অর্গান অফ কর্টি, ঠিক আছে, অর্গান অফ কর্টি বলতে পারতেছি। এটা পুরাটা কি, ককলিয়ার মাঝখানে, অর্গান অফ কর্টি, ঠিক আছে, এই তো শেষ। এই পুরো জিনিসটাকে আমরা বলতেছি ককলিয়া। এখন কি বুঝছো, অস্থিময় পার্ট, অস্থিময় পার্ট, মাঝখানে হচ্ছে মেমব্রেনাস বা ঝিল্লিময় বা বলতে পারো পর্দা দিয়ে তৈরি পার্ট। অস্থির মধ্যে থাকবে হচ্ছে পেরিলিম্ফ, আর মাঝখানের যে মেমব্রেনাস পার্ট এখানে থাকবে হচ্ছে এন্ডোলিম্ফ। কানের এখানে শব্দ ঢুকবে আর এদিক দিয়ে কি বের হয়ে যাবে, যেই দিক থেকে হচ্ছে বের হয়ে যাবে সেটাকে আমরা বলতেছি, উপরেরটা কি ছিল, যে তোমার ফেনেস্ট্রা ওভালিস, আর নিচেরটাকে আমরা বলতেছি ফেনেস্ট্রা রোটান্ডা, ফেনেস্ট্রা রোটান্ডা, রোটান্ডা। ক্লিয়ার? এখন ক্লিয়ার? এখন একটু বলো যে বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে অষ্টম অধ্যায়, এখন কি বুঝতে পারছো? এখন একটু জানাও। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, এখন বুঝতে পারলে ধন্যবাদ। তো আমরা ককলিয়ার পার্টটা পড়লাম, এই তো আমরা পড়ে ফেলছি। তো আমাদের আর কোনো সমস্যা নাই, আশা করি এখন আর কোনো প্রকার সমস্যা নাই। ওকে, এখন হচ্ছে কি আমাদের কোনো প্রকার আশা করি সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ওকে, এখন দেখো আমরা বইয়ে যাই, বইয়ে যাইলে কি কোনো প্রকার সমস্যা পাবো না। আচ্ছা, এই যে এতক্ষণ যা পড়ছি বই থেকে একবার দেখলে কি পুরো জিনিসটাতে তোমরা প্রয়োগ হয়ে যাবে। আচ্ছা, আর ভারসাম্য অঙ্গ এটা তো আমরা পড়ছি মনে না, এই যে এখানে লেখা আছে, ঠিক আছে, এখানে লেখা আছে যে তোমার কোন জায়গায় কি থাকতেছে। এখানে হচ্ছে তোমার মেমব্রেনাস পার্ট থাকে, মেইনলি মেমব্রেনাস পার্ট থাকে, অস্থিময় লেবিরিন্থ। এই যে দেখো অস্থিময় লেবিরিন্থ, অস্থিময় লেবিরিন্থে কি থাকবে, পেরিলিম্ফ থাকবে, ঠিক আছে।
আর মাঝখানে কে থাকবে? মেমব্রেনাস লেবিরিন্থ। মেমব্রেনাস লেবিরিন্থ কি করবে? এখানে হচ্ছে এন্ডোলিম্ফ থাকবে, এটাই বলছে, ঠিক আছে। দুইটা অস্থিময় পেরিলিম্ফের মাঝখানে কি থাকে? তোমার এন্ডোলিম্ফ থাকে। আচ্ছা, কঠিন কিছু না, এটা কঠিন কিছু না। তারপর হচ্ছে আমরা হচ্ছে ককলিয়া তো বললাম, এবার হচ্ছে ভারসাম্যাঙ্গ, এটা তো বলছি। এই যে ভারসাম্যাঙ্গ বা যেটাকে আমরা বলছি ভেস্টিবিউল, ভেস্টিবিউলে কি থাকে? তিনটা অর্ধবৃত্তাকার নালী থাকে। অর্ধবৃত্তাকার নালীর মাঝখানে কি কিছু জায়গায় ফোলা থাকে। যে জায়গাটাকে ফোলা সেটাকে আমরা কি বলি? অ্যাম্পুলা। অ্যাম্পুলার মাঝখানে কি থাকে? এই যে ফোলা জায়গা, ফোলা জায়গার মাঝখানে কি আছে? এরকম কুপুলা আছে। যখন আমরা এদিক ওদিক হেলে দুলে চলাফেরা করি তখন কি এগুলো হচ্ছে নাড়াচাড়া করে, নাড়াচাড়া করে ভারসাম্য রক্ষা করতে হেল্প করতেছে। আর এই যে ইউট্রিকুলাস, ইউট্রিকুলাসের মাঝখানে কি আছে? ম্যাকুলা আছে, ঠিক আছে। ম্যাকুলাটা হচ্ছে এখানে হচ্ছে একটা মেমব্রেন থাকে, এটাকে আমরা বলতেছি কি? অটোলিথিক মেমব্রেন। এই যে এখানে একটা মেমব্রেন থাকে, এটাকে আমরা কি বলি? অটোলিথিক মেমব্রেন। এই অটোলিথিক মেমব্রেনের গায়ে কি থাকে? কিছু রোম থাকে। এগুলোকে আমরা কি বলতেছি? অটোলিথিক মেমব্রেনের উপরে কিছু রোম থাকতেছে, বা যেগুলোকে আমরা বলতেছি সংবেদী রোম কোষ। আর এই তোমার মেমব্রেন আর রোম পুরাটাকে আমরা একসাথে কি বলি? অটোকোনিয়াম বলি, ঠিক আছে। এই যে তোমার ম্যাকুলা আর অটোলিথিক মেমব্রেন একত্রে পুরো জিনিসটাকে আমরা কি বলি? অটোকোনিয়াম বলি, ঠিক আছে। আচ্ছা, আর তো কিছু নাই। আর উপরেরটাকে আমরা বলতেছি ইউট্রিকুলাস, আর নিচের পার্টটাকে আমরা কি বলতেছি? স্যাকুলাস বলতেছি, ঠিক আছে। আশা করি একটু ক্লিয়ার হয়ে গেছে। এই তো শেষ। এই যে মেমব্রেনাস যে পার্ট কি কি আছে, স্কেলা মিডিয়া, স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা টিম্পেনি, এগুলো কিন্তু অলরেডি বলে দিছে। তার মানে কি এই যে এই পার্টটা, এই পার্টটা, এই যে এই পার্ট কই গেল? এই যে এটাকে আমরা অন্যভাবে কি বলতে পারি? এটাকে আমরা বলতেছি স্কেলা মিডিয়া, সরি স্কেলা ভেস্টিবিউলি, স্কেলা ভেস্টিবিউলি বা স্কেলা ভেস্টিবিউল। মাঝখানে যে পার্ট এটাকে আমরা বলতেছি স্কেলা মিডিয়া, মিডিয়া। আর নিচের যে পার্ট এটাকে আমরা কি বলতেছি? স্কেলা টিম্পেনি, ঠিক আছে। টিম্পেনি। এই তো সব জিনিস কিন্তু আমরা শিখে ফেলছি, ঠিক আছে। সব জিনিস আমরা শিখে ফেলছি। আচ্ছা, এই তো শেষ। শ্রবণ কৌশল, শ্রবণ কৌশল কি? একদম ইজি। কানের ভিতরে হচ্ছে শব্দ যাচ্ছে, শব্দ যে কোথায় বাড়ি দিতেছে? শব্দ যে হচ্ছে প্রথমে আমাদের এই টিম্পেনিক মেমব্রেনকে বাড়ি দিতেছে। বাড়ি দিলে এই শব্দটা হচ্ছে এই যে ম্যালিয়াস ইনকাস স্টেপিস হয়ে এই যে তোমার ফেনেস্ট্রা রোটান্ডা দিয়ে ঢুকতেছে। মানে কি ফেনেস্ট্রা রোটান্ডা মানে কি? এই যে অস্থিময় পার্টে ঢুকতেছে। এখানে কি আছে? পেরিলিম্ফ। এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাওয়ার সময় কিছু পার্ট কি তোমার মাঝখানে যাচ্ছে, তোমার স্কেলা ভেস্টিবিউল থেকে স্কেলা মিডিয়াতে যাচ্ছে। স্কেলা মিডিয়া থেকে কি আবার দেখো এই যে স্কেলা ভেস্টিবিউল, এখান থেকে স্কেলা মিডিয়াতে যাচ্ছে, আবার স্কেলা মিডিয়া থেকে তোমার কি আসতেছে? স্কেলা টিম্পেনিতে আসতেছে, অথবা এইভাবে ঘুরেও আসতে পারে। আর এই যে তোমার ঘুরে গেছে এটাকে আমরা কি বলছি? হেলিকোট্রিমা বলছি। এই তো এখানে আর তেমন কিছু পড়ার নাই। আর যে এক্সট্রা যে শব্দ আছে এটা কি আবার এদিক থেকে বের হয়ে যাচ্ছে। এই এক্সট্রা শব্দটা আবার কি আমাদের ইউস্টেশন টিউবের মাধ্যমে মেনটেন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এটা হচ্ছে শব্দর যে গতিপথ, এটা একটু দেখো। যা যা বলছি তাই লেখা আছে। এই যে এম্পুলা, কুপুলা, এই যে দেখছো? এই যে অর্ধবৃত্তাকার নালীতে কি আছে? একটা মোটা জায়গা আছে, একটা ফোলা জায়গা আছে, এটাকে আমরা বলছি এম্পুলা। আর এম্পুলার মাঝখানে যে তোমার মোমবাতি সল্তের মতো যে পার্ট, এটাকে আমরা কি বলতেছি? কুপুলা বলতেছি, ঠিক আছে। এই তো এগুলো পার্থক্য বা সবগুলার কাজ একসাথে লেখা আছে, এগুলো একটু দেখো। এইবার হচ্ছে আমরা মজার পড়া পড়বো। এতক্ষণ যেটা পড়ছি এটা কি একটু বোরিং পড়া, মানে একটু বুঝতে হয়, হ্যাঁ, একটু ঝামেলা লাগে। এখন হচ্ছে কি কোনো বোরিং পড়া নাই, ঠিক আছে। এখন কি কোনো প্রকার বোরিং পড়া নাই। আচ্ছা, আশা করি এখন আর খারাপ লাগবে না। এতক্ষণ যা বোরিং পড়া ছিল, কঠিন পড়া, এগুলো শেষ করে ফেলছি। হেলিকোট্রিমাতে কি শব্দ শোনা যায় না? হেলিকোট্রিমা তো কোনো শব্দ শোনার অঙ্গ না। এই যে বাঁক নিচ্ছে না, রাস্তার যে একটা ইউটার্ন নিচ্ছে, এই ইউটার্নের একটা সুন্দর নাম দিছে হেলিকোট্রিমা। এই আচ্ছা, এবার হচ্ছে রাসায়নিক সমন্বয় পড়বো আমরা। ফার্স্ট পার্টে কি পড়ছিলাম? মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড, এগুলো ছিল আমাদের কি ভৌত সমন্বয়তন্ত্র। আর রাসায়নিক সমন্বয়তন্ত্র হচ্ছে মেইনলি হরমোন, এনজাইম, এগুলো দিয়ে তৈরি। আমাদের বডিতে হচ্ছে দুই ধরনের কি আছে? রাসায়নিক সমন্বয়তন্ত্র আছে। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা কি অন্তঃক্ষরা গ্রন্থি। এখানে একটা ছক পড়লেই এখানে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই ছকটা পড়লেই আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো সবকিছু আমাদের স্লাইডেও আছে। তো স্লাইডটা না, আমি হচ্ছে মেইন বইটাকে ফোকাস করি। আমাদের স্লাইডে সবকিছু লেখা আছে, দিয়ে দিব স্লাইড। দেখো এখন এই যে অন্তঃক্ষরা গ্রন্থি আর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা মানে কি? অন্তঃক্ষরার অপর নাম হচ্ছে তোমার স্বনাল গ্রন্থি। স্বনাল গ্রন্থি। স্বনাল মানে কি? নালিকা যুক্ত স্বনাল। আর বহিঃক্ষরা মানে কি? সরি, অন্তঃক্ষরা হচ্ছে অনাল গ্রন্থি, অনাল, অনাল গ্রন্থি। আর বহিঃক্ষরা হচ্ছে স্বনাল গ্রন্থি, স্বনাল গ্রন্থি।
স্বনাল মানে কি, এখানে নালিকা দেখা যাবে। দেখো এখানে কি আছে, একটা নালিকা দেখা যাচ্ছে। এখান থেকে যা যা নিঃসরণ হবে একটা নালিকার মাধ্যমে যাবে। আর অন্তঃক্ষরা গ্রন্থি যেটা, এটা হচ্ছে অনাল, মানে কি নালিকা নাই, ঠিক আছে। এটা তাহলে কিভাবে যাবে, এখান থেকে যে সকল জিনিস নিঃসরণ হবে এগুলো হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে যাবে, যেহেতু এখানে কি কোনো প্রকার নালিকা নাই, কিছুর মাধ্যমে তো যাইতে হবে, তাহলে এটা হচ্ছে রক্তের মাধ্যমে যাবে। তো এটাই বলছে যে নালীবিহীন যে গ্রন্থি এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, নালীযুক্ত যে গ্রন্থি এটাকে আমরা বলতেছি বহিঃক্ষরা গ্রন্থি। নিঃসরণ কি, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় মনে রাখবা একটা জিনিসই নিঃসরণ হবে, সেটা কি হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে একটা জিনিসই নিঃসরণ হয়, সেটা কি হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে অনেক কিছু নিঃসরণ হতে পারে, রস, জুস, এনজাইম, বিভিন্ন জিনিস নিঃসরণ হতে পারে। পরিবহন, যেহেতু এর কি নাই, নালিকা নাই, কিছু না কিছুর মাধ্যমে কি হইতে হবে, পরিবহন হইতে হবে, মেইনলি রক্ত এবং কি সাথে রসিয়ার মাধ্যমে এটা কি প্রবাহিত হইতে পারে। আর এর যেহেতু নালিকা আছে বা নালী আছে, এটা কি নালীর মাধ্যমে প্রবাহিত হবে। এরপর হচ্ছে ক্রিয়াস্থল, মানে সে কোথায় কাজ করে, যেহেতু রক্তের মাধ্যমে সে যাচ্ছে, রক্ত যেহেতু সারা বডিতে যাচ্ছে, এই জন্য এটা কি যেখান থেকে উৎপন্ন হবে তার চাইতে দূরবর্তী জায়গায় যে সে কাজ করবে। আর বহিঃক্ষরা গ্রন্থি কাছেও কাজ করতে পারে, দূরেও কাজ করতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে উদাহরণগুলো একটু দেখো, যে পিটুইটারি গ্রন্থি, এগুলো আসলে উদাহরণগুলো এখন না পড়ে আমরা একটা ছক পড়বো, ছক পড়লে কি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, সবটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটা ছক পড়লেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। যে অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো একটু দেখো যে হরমোনের বৈশিষ্ট্য কি। এখানে হচ্ছে তোমরা পড়তে পারো যে মানবদেহের সর্বপ্রথম যে আবিষ্কৃত হরমোন, এটার নাম হচ্ছে সিক্রেটিন, ঠিক আছে, এটা হচ্ছে সিক্রেটিন। এই যে সিক্রেটিন, এই সিক্রেটিন বা এই যে হরমোন নিয়ে সর্বপ্রথম কারা কাজ করছেন, স্টার বয়, ঠিক আছে। যেমন আমাদের ম্যাগনেট ভাই কি স্টার বয়, এই হরমোন নিয়ে যারা কাজ করতেছে তাদেরকেও আমরা কি বলতে পারি, স্টার বয় বলতে পারি। তো এই যে স্টারলিং, স্টারের স্টারলিং, আর বয়টা হচ্ছে বেলিস, ঠিক আছে। স্টার বয় দিয়ে তোমরা কি মনে রাখতে পারো, যেহেতু হরমোন একটা গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে, এটা যেহেতু আবিষ্কার করছেন এই জন্য এটাকে আমরা কি বলতেছি, এদের যে আবিষ্কারক এদেরকে বলতেছি আমরা স্টার বয়। তাহলে স্টারলিং আর বেলিস এই জিনিসগুলোকে আবিষ্কার করছে এবং নামকে কি বলছে, এটা নাম কি বলছে, হরমোন। আচ্ছা, এইবার বৈশিষ্ট্যগুলো একটু দেখো। হরমোনকে আমরা রাসায়নিক দুধ বলে থাকি। হরমোন কোথা থেকে নিঃসরিত হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসরণ হচ্ছে। এটা মেইনলি প্রোটিন ধর্মী, তবে কিছু আছে ফ্যাট ধর্মী বা স্টেরয়েড হরমোন, এটা আমরা সামনে দেখবো। আচ্ছা, এটা সবসময় কি হয়, নর্মালি দূরবর্তী জায়গায় যে কাজ করে থাকে। আচ্ছা, এগুলো একটু রিডিং দিও। আচ্ছা, এটা কি স্বল্প মাত্রায় কার্যক্ষম, মানে কি বেশি দেওয়া লাগে না, অল্প কিছু দিলেই কি কাজ হয়ে যায়। আচ্ছা, বিভিন্ন বিক্রিয়াকে তারা কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এই তো। আর বাকিগুলো রিডিং দিবে, এখানে কঠিন কিছু নাই, এখানে কঠিন কিছু নাই। এবার হচ্ছে হরমোনের প্রকার ভেদগুলো আমরা দেখবো। যে দেখো, প্রথম হচ্ছে ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কারা, যারা হচ্ছে নিজে কাজ করে না। তোমাদের মধ্যে দেখবা অনেকে আছে, বন্ধুরা আছে যে নিজে কাজ করবে না, ক্লাসের মধ্যে কিছু পোলাপান আছে ওরা নিজে কাজ করবে না, আরেকজনকে দিয়া ঘাড় ধরে কাজ করে, এই তুই কাজ কর, তুই কাজ কর। ও কিন্তু নিজে কাজ করে না, ও কি একটা রাজার মতো কি একটা আচরণ করে। এই যে ট্রপিক হরমোন গুলা রাজার মতো কাজ করবে। তারা কি করবে না, নিজে কাজ করবে না, কিন্তু অন্যান্য যে গ্রন্থি আছে তাদের ক্ষরণকে তারা হচ্ছে কি নিয়ন্ত্রণ করবে, যে তুমি কাজ করো, তুমি কাজ করো, আমি কাজ করবো না। তো এগুলাকে আমরা বলি কি, ট্রপিক হরমোন। এগুলাকে আমরা কি বলি, ট্রপিক হরমোন বলে থাকি। আচ্ছা, এগুলোর উদাহরণ কি, এগুলোর উদাহরণ হচ্ছে তোমার সামনে দেখবো, এখন পরে মাথা নষ্ট করা যাবে না। এরপর হচ্ছে অটাকয়েড হরমোন। অটাকয়েড হরমোন মানে কি, অটো, অনেক সময় আছে না যে আমরা অটো কিছু কাজ করে ফেলি, এক জায়গার কাজ অন্য জায়গায় করে ফেলি। তো নর্মালি হরমোনের কাজ কোথায় করার কথা ছিল, হরমোনের কাজ করার কথা ছিল রক্তের মাধ্যমে বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী জায়গায় যেয়ে কাজ করার কথা ছিল। কিন্তু অটাকয়েড যেটা, সেটা হচ্ছে অটো, সে যেখানে উৎপন্ন হয়েছে সেখানে কাজ করতেছে। সে কি করছে, তোমার এই যে একটা শর্তটাকে ভেঙে ফেলছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, অটাকয়েড হরমোন। যেমন হচ্ছে গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এই নামগুলো কিন্তু তোমাদের পরিচিত। এগুলো কোথা থেকে আসে, এগুলো মিলে আমাদের পাকস্থলী, তারপর হচ্ছে বিভিন্ন তোমার কি আছে, কি বলতে পারো যে ক্ষুদ্রান্ত্র, বা বলতে পারো আমাদের যে পাক অন্ত্রীয় যে পার্ট, এখান থেকে নিঃসরণ হয়। তাহলে দেখো, এই যেটাই অটাকয়েড হরমোন সেটা হচ্ছে কি পাক অন্ত্রীয় হরমোন। এই পাক অন্ত্রীয় হরমোন মানে হচ্ছে পাকস্থলী অন্ত্রের মাঝখানে যে সকল হরমোন রিলিজ হয় সেগুলা যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে। তাহলে যেটাই অটাকয়েড হরমোন সেটাই কি পাক অন্ত্রীয় হরমোন। দুইটার উদাহরণ আমরা শিখে ফেললাম। এরপর হচ্ছে প্যারাক্রিন। অনেক সময় দেখবা যে তোমাদের কিছু বন্ধু আছে প্যারা দেয়, তুই জালে আমি যাব না, আমি জালে তুই যাবি না, ঠিক আছে, এরকম একটা ইয়া বলে যে তুই কাজ কর আমি কাজ করবো না, আবার তুমি কাজ করলে কি তখন সে বসে থাকবে। এরকম কিছু দেখা যায় যে একজন আরেকজনের কি করে, কাজের উপর প্রভাব ফেলে। তো প্যারাক্রিন কি করবে, ঠিক এরকম প্যারা দিবে। সে কি করবে, নিজে ক্ষরণ হয়ে আরেকজনকে বাধা দিবে, আবার সে যদি বসে থাকে আরেকজন কি কাজ করবে, এরকম একটা জিনিস। তো অগ্ন্যাশয়ের ক্ষেত্রে এটা দেখা যায়। অগ্ন্যাশয়ের যখন আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসৃত হয় তখন বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ বন্ধ হয়ে যায়। আর বিটা কোষ থেকে যখন ইনসুলিন নিঃসরিত হয় তখন কি আলফা কোষ থেকে গ্লুকাগন নিঃসরণ বন্ধ হয়ে যায়। একবার বন্ধ হয় না, মানে একজন আরেকজনকে প্রভাবিত করে। নিউরো হরমোন, নিউরো মানে কি, নিউরন। নিউরন থেকে যদি কোনো প্রকার রাসায়নিক হরমোন বা রাসায়নিক দ্রব্য বের হয়, মেইনলি দ্রব্য না, এখানে দুইটা হতে পারে, নিউরো সিক্রেশন হতে পারে, আমরা পড়ছিলাম। তো যদি নিউরন থেকে কোনো ধরনের হরমোন রিলিজ হয় সেটাকে আমরা কি বলবো, নিউরো হরমোন। যেমন হচ্ছে
অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, এগুলোকে আমরা কি বলতেছি? নিউরো হরমোন বলতেছি। আচ্ছা, আমরা প্রকারভেদগুলো দেখলাম। এইবার হচ্ছে এই ছকটা পড়বো। এই ছকটা থেকে প্রতি বছর মেডিকেলে কোশ্চেন আসে, প্রতি বছর মেডিকেলে কোশ্চেন আসে, ভার্সিটিতে কোশ্চেন আসে, বোর্ডে কোশ্চেন আসে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ক্লাসের স্লাইড গুলা ক্লিয়ার না বেশি, কি বলো? এখন তো মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে, আরো কি ব্রাইটনেস কমাইতে হবে? ভাই মোবাইল দিয়া ক্লিয়ার বোঝা যায় না, ছোট স্ক্রিন তাই। তুমি ভাইয়া ফুল স্ক্রিনে ক্লাস করো, তুমি কি করবা? ফুল স্ক্রিনে ক্লাস করবা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি আছে। এখানে হচ্ছে আমরা অনেকগুলা অর্গান থেকে পড়বো, ঠিক আছে? প্রথমে আমরা পড়বো হচ্ছে মস্তিষ্কের পিটুইটারি গ্ল্যান্ড নিয়ে পড়বো, ঠিক আছে? মস্তিষ্কের কয়টা পার্ট আছে বলতো? অগ্র মস্তিষ্কের 3টা পার্ট ছিল, সেরিব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এই যে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের সাথে একটা গ্রন্থি যুক্ত থাকে, এটাকে আমরা কি বলি? পিটুইটারি গ্রন্থি বলে থাকি। এরকম এরকম 2টা পার্ট থাকে, পিটুইটারি গ্রন্থি 2টা পার্ট থাকে, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। তাহলে পিটুইটারির 2টা পার্ট আছে, একটা হচ্ছে অগ্র আর একটা হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ পার্টের কাজ কিন্তু অলরেডি আমরা পড়ছি এর আগে, তাই না? আগের ক্লাসে পড়ছি। এটা হচ্ছে অ্যান্টি ডাইউরিটিক হরমোন, বা এটাকে আমরা কি বলি? ভ্যাসোপ্রেসিন বলি। ভ্যাসোপ্রেসিন বলে থাকি, এটাকে আমরা কি বলি? বইয়ে লিখে ফেলো, ভ্যাসোপ্রেসিন বলে থাকি। যেটাই অ্যান্টি ডাইউরিটিক হরমোন সেটা কি? ভ্যাসোপ্রেসিন হরমোন। অ্যান্টি ডাইউরিটিক মানে কি? অ্যান্টি মানে কি? বিপরীত। ডাইউরেটিক মানে হচ্ছে, তোমরা যারা বর্জ্য এবং নিষ্কাশনটা পড়ছো তারা বুঝতে পারতেছো, ডাইউরেটিক মানে কি? যে সকল পদার্থ মূত্র তৈরি করতে হেল্প করে বা বেশি বেশি বলে যে তুমি প্রস্রাব করো, যেমন কি আছে চা, কফি, চিনি, এগুলা খালি কি হয়? বেশি বেশি প্রস্রাব চাপে, তাহলে ওগুলাকে আমরা বলতেছি ইউরেটিক দ্রব্য বা ডাইউরেটিক দ্রব্য। আর যারা হচ্ছে এর উল্টা কাজ করে, মানে হচ্ছে মূত্রের মাধ্যমে পানি বের করতে দিবে না, তাদেরকে আমরা কি বলবো? অ্যান্টি ডাইউরেটিক। তাহলে এই যে অ্যান্টি ডায়োটিক হরমোন সে কি করবে? বৃক্কীয় নালীর পানি পুনঃশোষণ ক্ষমতা বাড়ায় দিবে। খুবই ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কোশ্চেন হবে, ঠিক আছে? এই যে আমাদের ছকের প্রত্যেকটা পার্ট থেকে কোশ্চেন হবে। আর ভ্যাসোপ্রেসিন, এটার অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। তাহলে সে কি করতেছে? ভেসেলকে প্রেস করতেছে। আমাদের যে ব্লাড ভেসেলকে সে কি করে? প্রেস করে। তার মানে কি? রক্তবাহিকার সংকোচনে হেল্প করে, রক্তবাহিকার প্রাচীরকে সংকোচন করে। এরপর হচ্ছে অক্সিটোসিন কি করে? জরায়ুর সংকোচন এবং দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। কি বললাম? মেইনলি যদি একটা জিনিস পড়ো, অক্সিটোসিন কি করবে? জরায়ুর সংকোচন করবে। তাহলে প্রসারণ কে করবে? সামনে আসতেছে। ওয়েট, এত তাড়াহুড়া না। আচ্ছা, তাহলে আমরা পশ্চাৎভাগ শিখে ফেললাম। একটা হচ্ছে অ্যান্টি ডায়োটিক হরমোন, ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দাও, আশা করি কোনো ঝামেলা হবে না। এটাকে আমরা কি বলতেছি? ভ্যাসোপ্রেসিন। আর একটা হচ্ছে অক্সিটোসিন। পশ্চাৎভাগ গেল, এবার হচ্ছে অগ্রভাগ। এখন তোমরা এরকম দেখো যে যখন হচ্ছে আমরা কোনো কিছু আগে যাই, তখন কাজগুলো কি ফাস্ট হয় না, খুব তাড়াতাড়ি হয় না, ঠিক আছে? তাহলে অগ্রভাগের যে হরমোনগুলো আছে এগুলাকে আমরা এইভাবে বলতে পারি যে ফার্স্টে যে বা আগে যে ফার্স্টে পেলাম, ঠিক আছে? ফার্স্ট পেলাম। অগ্রভাগ থেকে কি বের হবে? ফার্স্ট পেলাম হরমোনগুলো বের হবে। তাহলে এফ তে কি আছে? এফ তে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তারপর হচ্ছে এতে হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। প্রত্যেকটা জিনিস বুঝাই দিব। এরপর হচ্ছে এস তে হচ্ছে সোমাটোস্টেটিন হরমোন, বা যেটাকে আমরা কি বলি? গ্রোথ হরমোন বলি। এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে সোমাটোস্টেটিন। বইয়ে লিখে ফেলো, সোমাটোস, পরে লিখবাই চিন্তা করো না, সোমাটোস্টেটিন আমার সাথে লিখে ফেলো। সোমাটোস্টেটিন হরমোন এটা কি? বৃদ্ধি পোষক হরমোন, এই যে এসটিএইচ, সোমাটোস্টেটিন হরমোন বা গ্রোথ হরমোন। আচ্ছা, ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন মানে কি? তোমরা যারা বর্জ্য নিষ্কাশন ক্লাস করছো তারা কিন্তু ধরে ফেলছো, আর যারা ধরতে পারো নাই তার জন্য তো আমি আছি। এই যে আমাদের বৃক্ক আছে না, বৃক্কর উপরে একটা গ্রন্থি থাকে, এটাকে আমরা কি বলি? অ্যাড্রেনাল গ্রন্থি। কি বললাম? অ্যাড্রেনাল গ্রন্থি, বা অনেক সময় বলি সুপ্রারেনাল গ্রন্থি। সুপ্রা মানে কি? উপরে, রেনাল মানে হচ্ছে কি? কিডনির উপরের গ্রন্থি, এটাকে আমরা কি বলতেছি? সুপ্রারেনাল গ্রন্থি। এই যে আমাদের অ্যাড্রেনাল গ্রন্থি, আমাদের মস্তিষ্কে যেমন কি আছে? কর্টেক্স আছে, মেডুলা আছে, ঠিক সেম এখানে কি আছে? কর্টেক্স আছে, মেডুলা আছে। তাহলে অ্যাড্রেনাল গ্রন্থির যে কর্টেক্স পার্ট, এই কর্টেক্স পার্ট থেকে কাউকে জোর করে যদি আমি বের করতে চাই, কোনো কিছু বের করতে চাই, তাহলে আমি কার হেল্প নিব? অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। ট্রপিক কেন? ট্রপিকরা কি করে? রাজার মতো থাকে, সে নিজে কাজ করে না, আরেকজনকে দিয়ে কাজ করায়। সে কাকে কাজ করাবে? অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স পার্টকে কাজ করাবে। আচ্ছা, এই যে এটাই বলছে যে অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্সকে কাজ করাবে, বা এটার যে বৃদ্ধি ক্ষরণ নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তাহলে কি দেখলাম? যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, সোমাটোস্টেটিন হরমোন। আচ্ছা, এরপরে টিতে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে নিজে কাজ করে না, সে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে যায় বলে তুমি কাজ করো, তুমি বড় হও, তুমি ঠিকমতো বড় হয়ে তুমি নিজে কাজ করো। তাহলে কি আছে?
থাইরয়েড উদ্দীপক হরমোন বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সে কি করবে থাইরয়েড নিয়ে কাজ করবে। পিএলএম ফার্স্টে পেলাম, আগে যে প্রথমেই পেয়ে গেলাম বা তাড়াতাড়ি পেয়ে গেলাম, তাহলে এই যে পিএলএম, পিতে হচ্ছে প্রোল্যাকটিন, ল্যাক্টো মানে কি, ল্যাক্টো মানে হচ্ছে দুধ, ল্যাক্টো মানে কি দুধ, যেমন ল্যাক্টোবেসিলাস, ল্যাক্টোবেসিলাস কিসের কাজে ইউজ হয়, ল্যাক্টোবাসিলাস হচ্ছে দই তৈরি করতে হেল্প হয় বা দুধ থেকে দই তৈরি করতে এটা কাজ করে। তাহলে প্রোল্যাকটিন সে কি করবে, নারীদের দেহে দুগ্ধ উৎপাদন এবং ক্ষরণে হেল্প করবে। তাহলে দেখো এই যে প্রোল্যাকটিন স্তন গ্রন্থির বৃদ্ধি এবং কি দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে, কি বললাম স্তন গ্রন্থির বৃদ্ধি এবং কি দুগ্ধক্ষরণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা বুঝতেছো, তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা এলতে হচ্ছে লুটিনাইজিং হরমোন, এলতে কি লুটিনাইজিং হরমোন, এটা হচ্ছে মনে রাখবা কিভাবে, ডিম দুধ লুট করে খাই, ঠিক আছে, তোমরা হচ্ছে কি করো ডিম দুধ লুট করে খাও। তাহলে এই যে লুটিনাইজিং হরমোন তার কাজ কি, ডিম্বপাত, নারী দেহে ডিম্বপাত, ডিম্বপাত কি এটা হচ্ছে আমরা যখন মানব জীবনের ধারাবাহিকতা পড়বো তখন বুঝতে পারবো। জাস্ট মনে রাখো যে ডিম্বপাত বা ডিম্বাণুর যে পাত, এটাকে আমরা কি বলতেছি ডিম্বপাত, দুগ্ধক্ষরণ ডিম দুধ লুট করে খাই, লুটতে হচ্ছে লুটিনাইজিং হরমোন, আর টতে হচ্ছে কি টেস্টোস্টেরন হরমোন, এটাকে আমরা কি বললাম যে ডিম দুধ লুট করে খাই, বইয়ে লিখে ফেলো, ঠিক আছে, ডিম দুধ লুট করে খাই, লুট করে খাই, এই টতে কি, এই টতে হচ্ছে টেস্টোস্টেরন, লুট করে খাই, বা তোমার বন্ধু খেয়ে ফেলে, ঠিক আছে, ডিম দুধ লুট করে খেয়ে ফেলে, লুট করে খাই। আজকে যে পড়াটা পড়তেছো এই পড়াটা যদি আজকে কষ্ট করে পড়ো, অ্যাডমিশন আগে দেখবে কি সবকিছু কি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা আর এমতে কি মেলানোসাইট উদ্দীপক হরমোন, মেলানোসাইট উদ্দীপক হরমোন সে কি করবে, আমাদের তো কি কি আছে মেলানিন আছে, যার বডিতে যত মেলানিন তার বডিটা বা তার ত্বকটা হচ্ছে তত কালো। যেমন হচ্ছে কি আমাদের আইরিশেও কি ছিল মেলানিন ছিল, তাই না, আইরিশে কি ছিল, আইরিশে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে মেলানিন আর একটা কি রক্তবাহিকা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এটাকে আমরা বলছি আইরিশ না, মেইনলি হচ্ছে কোরোয়েড, কোরোয়েড হচ্ছে এই দুইটা জিনিস দেখা যায়। তাহলে এমতে কি আছে মেলানোসাইট উদ্দীপক হরমোন, সে কি করবে মেলানোফোর কোষের বিস্তৃত ঘটাবে বা মেলানিন তৈরি করতে হেল্প করবে। একটু কি তোমাদের ক্লিয়ার? অগ্রভাগে কি পাওয়া যায়, ফার্স্ট পেলাম, তাহলে এফতে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা ফলিকল উদ্দীপক হরমোন, সে হচ্ছে ডিম্বাশয়ের যে ফলিকল এগুলা তৈরি করতে হেল্প করে, ঠিক আছে, ডিম্বাশয়ের ফলিকল এগুলো হচ্ছে আমরা যখন মানব জীবনের ধারাবাহিকতায় যাব তখন বুঝবো, এখন পড়াইতে গেলে কি পুরা ক্লাসটা কি বিচ্ছির একটা অবস্থা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, সোমাটোস্টেটিন হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাকটিন হরমোন, তারপর হচ্ছে কি লুটিনাইজিং হরমোন, এমতে হচ্ছে কি মেলানোফোর উদ্দীপক হরমোন শেষ। আর নিচে পশ্চাৎভাগে কি আসবে, অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন আর হচ্ছে অক্সিটোসিন। আশা করি বইয়ের মধ্যে যা লেখা লিখে ফেলছো, যা লেখা লিখে ফেলছো, এখন আমি এটাকে ক্লিয়ার করে সামনে আগাই। আচ্ছা এরপরে আরো মজার পড়া, এরপর হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কি করে, মেলাটোনিন নিঃসরণ করে, কি করে মেলাটোনিন নিঃসরণ করে। এই মেলাটোনিনের কাজ কি, ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ করা, যৌনাঙ্গের সক্রিয়তা ঘটানো। এটা তুমি কিভাবে মনে রাখতে পারো, মনে করতে পারো তোমার একটা বান্ধবী আছে পিয়াল, বান্ধবীর নাম কি পিয়াল, পিয়াল হচ্ছে মেলায় যায়, মেলায় যেয়ে হচ্ছে রেফেল ড্র করে, রেফেল ড্র করে সে কি বিভিন্ন ধরনের পুরস্কার পায়। তখন আমরা অনেক সময় বলতে পারি না যে হচ্ছে মেলায় যে বিভিন্ন জিনিস পুরস্কার পায়, তাকে আমরা বলি না যে তুই তো মেলা জয় করে ফেলছিস, তাই না। তাহলে পিয়াল কি করছে, মেলা জয় করে ফেলছে, ঠিক আছে, পিয়াল পিয়াল মেলা জয় করেছে, ঠিক আছে, মেলা জয় করেছে। আচ্ছা বুঝলাম। তাহলে দেখো পিয়াল মানে কি পিনিয়াল, মেলা মেলাটোনিন, জয় জয় তো হচ্ছে দুইটা জিনিস, ঘুম জাগরণ চক্র মানে তুমি হচ্ছে কখন ঘুমাবা কখন উঠবা এইটার সাইকেলটা, স্লিপ সাইকেল, তোমরা তো ইংলিশ বাংলা বুঝো না, ইংলিশ বলতেছি, স্লিপ সাইকেলটাকে মেনটেন করে, আর যৌনাঙ্গের সক্রিয়তা বৃদ্ধি করে। আচ্ছা এরপর হচ্ছে থাইরয়েড, থাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তিনটা জিনিস নিঃসরণ হয়, একটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, থাইরক্সিন, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন। কি বললাম, ট্রাই আমার সাথে পড়ো, ট্রাই আয়োডোথাইরোনিন, বইটা খুলো আমার সাথে পড়ো, ইনশাল্লাহ তোমার ভর্তি পরীক্ষার আগে একবার জাস্ট রিভাইজ দিবা তাইলেই হবে, বা বোর্ড পরীক্ষার আগে একবার রিভাইজ দিবা, নাহলে এই ছকটা পড়তে যে তোমার যে এত প্যারা লাগবে তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে কি বললাম, ট্রাই আয়োডোথাইরোনিন বা T3, T4 হচ্ছে থাইরক্সিন, আর লাস্ট হচ্ছে কি ক্যালসিটোনিন। এই যে T3 আর T4 এর কাজ অনেকটা সেম, তারা কি করে বিপাক হার বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর যখন বিপাক ক্রিয়া মানে কি তোমার বডিতে বেশি বেশি হজম টজম ঠিক মতো হচ্ছে, তখন কি তোমার সবকিছু কি বেশি বেশি চলবে, তার মানে কি তোমার হৃদস্পন্দন বৃদ্ধি পাবে, বডিতে প্রোটিন বেশি সংশ্লেষণ হবে, তাই না। আচ্ছা আর ক্যালসিটোনিন, ক্যালসিটোনিনের কাজ কি, রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা, ইজি না, অনেক ইজি, ক্যালসিটোনিন রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করবে। এরপর হচ্ছে প্যারাথাইরয়েড, এই যে প্যারাথাইরয়েডটা হচ্ছে আমাদেরকে প্যারা দেয়। এই থাইরয়েডের অবস্থান কোন জায়গায়, শ্বাসনালীতে, এই যে শ্বাসনালী আছে না, শ্বাসনালী এখানে থাইরয়েড গ্রন্থিটা থাকে। এই থাইরয়েড গ্রন্থিটা অনেকটা এইচ আকৃতির মতো, ঠিক আছে, অনেকটা এইচ আকৃতির মতো।
একটা এইচ আকৃতি বা বলতে পারো প্রজাপতির মতো। এই থাইরয়েড গ্রন্থিতে এই যে 4 কোণায় 4টা প্যারাথাইরয়েড গ্রন্থি থাকে। তাহলে প্রশ্ন আসে যে প্যারাথাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? থাইরয়েড গ্রন্থির পৃষ্ঠদেশে। কয়টা থাকে? 4টা থাকে। কয় জোড়া থাকে? 2 জোড়া থাকে। অনেক সময় কি লেখা থাকে যে কয় জোড়া থাকে, তুমি দেখো কি 2 4 6 8, 4 জোড়াতে আনসার করে দিয়ে আসো। আসলে কি 2 জোড়া 4টা। তাহলে এটাকে আমরা কি বলতেছি? থাইরয়েড হরমোনের পৃষ্ঠে প্যারাথাইরয়েড থাকে। সে কি করে? তোমাদেরকে প্যারা দেয়। শীতকালে আমাদের কি হয় যে কফ জন্মে না? যখন হচ্ছে আমাদের বুকে কফ জন্মে বা হচ্ছে গলায় শ্বাসনালীতে কফ জন্মে, তখন কি আমাদের প্যারা লাগে না কথা বলতে? তাহলে প্যারাথাইরয়েড হরমোন তুমি মনে রাখবে হচ্ছে কফ প্যারা দেয়। কি দেয়? কফ হচ্ছে প্যারা দেয়। তাহলে কতে হচ্ছে ক্যালসিয়াম, ফতে হচ্ছে ফসফরাস। কফ কি দিবে? প্যারা দিবে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন বা প্যারাথরমোন যেটা আছে সে কি করবে? কফ নিয়ে কাজ করবে, ক্যালসিয়াম এবং ফসফরাস নিয়ে কাজ করবে। এখন হচ্ছে মেইন খেলা, যে অনেক সময় দেওয়া থাকে যে ক্যালসিয়ামের মাত্রা কে নিয়ন্ত্রণ করে? তাহলে আনসার দিব ক্যালসিটোনিন। আর যদি বলে যে ক্যালসিয়াম এবং ফসফরাস বা বলতে পারে যে শুধু ফসফরাসের বিভাগ কে নিয়ন্ত্রণ করে? প্যারাথরমোন নিয়ন্ত্রণ করে। তোমরা কি বুঝতে পারতেছো? তোমরা কি বুঝতে পারতেছো? ছন্দ ছাড়া মুখস্থ করতে পারলে আরো ভালো। যারা হচ্ছে মনে রাখতে পারে না আমার মতো, আমি হচ্ছে মনে রাখতে পারতাম না, এই জন্য আমি হচ্ছে বিভিন্ন ছন্দ বা বিভিন্ন তথ্য দিয়ে আমি মনে রাখতাম। যারা ছন্দ ছাড়া মনে রাখতে পারবা তাদের জন্য সবচাইতে ভালো। কারণ কি পরবর্তীতে দেখবে কি ছন্দ মনে রাখার জন্য কি আবার ছন্দ বানাইতে হইতেছে বা মনে করতে হইতে পারে যে কফ দিয়ে জানি কি শিখছিলাম, ক্যালসিয়াম না ক যেহেতু তাহলে মানে পটাশিয়াম হইতে পারে, কে দিয়ে এরকম হইতে পারে। ঠিক আছে, যদি ছন্দ ছাড়া মুখস্থ করতে পারো তাহলে কি সবচাইতে বেশি ভালো। আচ্ছা, এরপর হচ্ছে থাইমাস। শ্বাসনালীর নিচে এই যে আমাদের যে স্টার্নাম অস্থি, এটার পেছনে থাকে। ঠিক আছে, শ্বাসনালীর নিচের দিকে থাকে। কি থাকে? থাইমাস থাকে। থাইমাস থেকে থাইমোসিন হরমোন নিঃসরণ হয়। এটার কাজ কি? লিম্ফোসাইট তৈরি করা। এখন চলে আসছে কিসের পড়া? এখন হচ্ছে চতুর্থ অধ্যায়ের পড়া। লিম্ফোসাইটের কাজ কি? তোমরা সবাই পড়ছো। লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি গঠন করা। তাহলে ফ্যাগোসাইটোসিস কারা করে? ফ্যাগোসাইটোসিস 3টা জিনিস করে। একটা হচ্ছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল আর অনুচক্রিকা। এরা কি করে? ফ্যাগোসাইটোসিস করে। অনুচক্রিকা আরেকটা কাজ করে, সেটা কি? তোমার রক্ত তঞ্চন করে বা রক্ত জমাট বাঁধাতে হেল্প করে। ঠিক আছে, এই রিভাইজ হয়ে গেল, তাই না? তাহলে কি বললাম যে থাইমাস থাইমোসিন হরমোন নিঃসরণ করে, যার কাজ হচ্ছে লিম্ফোসাইট তৈরি করা। পরবর্তীতে লিম্ফোসাইট কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। আচ্ছা, তাহলে তুমি মনে রাখতে পারো যে থাইমলি। ঠিক আছে, থাইমলি দিয়ে মনে রাখতে পারো। থাইমোসিন হরমোন কি নিঃসরণ করবে? ঠিক আছে, থাইমোসিন কি করবে? থাইমলি মানে হচ্ছে লিম্ফোসাইট নিঃসরণ করবে। আচ্ছা, তারপর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা তো তোমরা একদম এসএসসি থেকে পড়তেছো, 3rd অধ্যায়ে পড়ছো। তারপর একবার জাস্ট বলে যাই, আলফা কোষ থেকে কি আসবে? আমাদের ইনসুলিন। আর বিটা কোষ থেকে আসবে কি? আলফা কোষ থেকে গ্লুকাগন আর বিটা কোষ থেকে ইনসুলিন আসবে। আলফা কোষ যেটা হচ্ছে গ্লুকাগন নিঃসরণ করে, এটা তুমি মনে রাখতে পারো আগুন। ঠিক আছে, আগুন। আলফা কোষ গ্লুকাগন নিঃসরণ করে। তার কাজ কি? রক্তে ব্লাডে কি করবে? গ্লুকোজের মাত্রা বাড়ায় দিবে। ঠিক আছে, আর ইনসুলিন কি করবে? সে হচ্ছে ইন করে দিবে, রক্ত থেকে ইন করে দিবে। ইনসুলিন কি করবে? রক্তে শর্করার মাত্রা কমাই দিবে। তাহলে কোথায় ইন করবে? এই যে আমাদের যে গ্লুকোজটা কি হয়? গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। কোথায় জমা থাকে? আমাদের যকৃতে জমা থাকে, মাসেলে জমা থাকে, তাই না? তাহলে ইনসুলিন কি করবে? এই যে শর্করা যখন বৃদ্ধি পাবে, সে শর্করাকে ইন করাই দিবে। ঠিক আছে, আর গ্লুকাগন কি করবে? আগুনের মতো কি দাও দাও। ঠিক আছে, বডিতে কি বেশি বেশি শর্করা বাড়াই দিবে। এরকম যখন বেশি বেশি শর্করা বাড়াই দিবে, তখন কি ইনসুলিন আর কুলায় উঠতে পারবে না। ঠিক আছে, ওই যে পড়ছিলাম না যে প্যারাক্রিন হরমোন, এরা হচ্ছে কি প্যারাক্রিন হরমোন, একজন আরেকজনের প্যারা দেয়। গ্লুকাগন কি চায়? গ্লুকাগন চায় হচ্ছে রক্তে শর্করা বেড়ে যায়। আর যখনই এই যে বেশি সাপ্লাই হয়ে যায়, তখন কি ইনসুলিন যখন কাজ করতে পারে না, তখন হয়ে যায় কি ডায়াবেটিস। ঠিক আছে, তখন কি হয়? ডায়াবেটিস হয়ে যায়। সোমাটোস্টেটিন কি করবে? এদের দুইটাকে নিয়ন্ত্রণ করবে। অগ্নাশয়িক যে হরমোনগুলো আছে এগুলোকে নিয়ন্ত্রণ করবে। আর প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা তোমরা 3য় অধ্যায়ে পড়ছো কি? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হচ্ছে এই যে পিপি কোষ থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড নিঃসরণ হয়। এটার কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড প্রোটিন বা হরমোন নিঃসরণ করা। আর এটার আরেকটা কাজ কি? এটার কাজ হচ্ছে খাদ্য গ্রহণের পর তোমার কি ক্ষুধা হ্রাস করে। মানে এই যে তুমি খাচ্ছ, একটা সময় কি হয়? তোমার ক্ষুধাটা কমে যায়। এই যে খাদ্য গ্রহণের পর যে তোমার ক্ষুধা কমে যাচ্ছে, এটা কে করতেছে? প্যানক্রিয়াটিক পলিপেপটাইড করতেছে। আচ্ছা, গুড গুড। হ্যাঁ, ডিএমসি তে যাবা, কেন যাবা না? অবশ্যই যাবা, ডিএমসি তে যাবা, অবশ্যই যাবা। ঠিক আছে, আচ্ছা গেল। এরপর হচ্ছে অ্যাড্রেনাল। ওই যে বললাম যে কিডনির উপরে, এই যে কিডনির উপরে একটা গ্রন্থি থাকে, এটাকে আমরা কি বলতেছি? অ্যাড্রেনাল গ্রন্থি। তাহলে কয়টা আছে? 2টা কিডনির উপর 2টা আছে। 2টা কিডনির উপর 2টা আছে। কি আছে? 2টা কিডনির উপর 2টা আছে। আচ্ছা, এটা 2টা পার্ট আছে। বাইরের পার্টটাকে আমরা বলছি কিডনিতে যেমন কি পড়ছিলাম? কর্টেক্স, মেডুলা। এখানেও কি আছে? বাইরে কর্টেক্স, ভেতরে কি? মেডুলা। এখন দেখো কর্টেক্স থেকে কি কি আসতেছে, কর্টেক্স থেকে কি কি আসতেছে। বইটা সাথে রাখো, আশা করি এই ক্লাস আর করা লাগবে না।
দেখো কর্টেক্স থেকে তিনটা জিনিস আছে, এখানে হচ্ছে দুইটা জিনিস লিখছে, আমি আরেকটা জিনিস লিখে দিই, এটা হচ্ছে ভেতরে লিখছে, একবার আমি লিখে দিই। 3 নাম্বারটা লিখে রাখা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা হচ্ছে গোনাডোকর্টিকয়েড। গোনাডোকর্টিকয়েড কি বললাম? কর্টেক্স থেকে তিনটা জিনিস বের হয়। 3 নাম্বারটা নিচে লিখছে, আমি দেখাই দিব। গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড। কর্টি মানে কি? কর্টি মানে হচ্ছে কর্টেক্স থেকে আসবে, গ্লুকো, মিনারেলো, গোনাডো। গ্লুকো মানে কি? গ্লুকোজ। আর গ্লুকোজ তো সবসময় একা থাকবে না, সাথে তার বন্ধু আছে কি? আমিষ বা প্রোটিন। গ্লুকোজ এবং কি প্রোটিন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে। মিনারেলোকর্টিকয়েড মানে কি? মিনারেলস, বিভিন্ন খনিজ লবণ বিপাকে হেল্প করবে। গোনাডোকর্টিকয়েড, গোনাড মানে কি? গোনাড মানে হচ্ছে তোমার শুক্রাশয় আর ডিম্বাশয়। ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, মেয়েদের ক্ষেত্রে কি? ডিম্বাশয়। তার মানে সে কি করবে? এই যে তোমার শুক্রাশয় আর ডিম্বাশয়ের তোমার বৃদ্ধি বা এদের বিভিন্ন ধরনের কাজ করতে হেল্প করবে, ঠিক আছে? আচ্ছা, গোনাড মানে কি? আমাদের যে প্রজনন তন্ত্রের যে মুখ্য প্রজনন তন্ত্রের পার্ট, এটাকে আমরা বলছি গোনাডস, ঠিক আছে? তো কর্টেক্স পড়লাম, এবার হচ্ছে মেডুলা। মেডুলার মধ্যে কি আছে? অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন। তার মানে এরকম যে অ্যাড্রেনালিনের উল্টা কাজ করবে নর অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিনের অপর একটা নাম আছে, এটাকে আমরা কি বলতেছি? এপিনেফ্রিন। আর নর অ্যাড্রেনালিনের অপর নাম কি? নর এপিনেফ্রিন। আচ্ছা, নর নর দিয়ে হচ্ছে মনে রাখবা। এই দুইটা প্রায় সেম কাজই করে। দুইটাই কি করে? রক্তচাপ বা হৃৎপিণ্ডের যে হৃদগতি এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। ডোপামিন, যারা প্রথম ক্লাস করছো তারা জানো যে আমরা নিউরোট্রান্সমিটার পড়ছিলাম, সেরোটোনিন, ডোপামিন, এরা কি করবে? নিউরো ট্রান্সমিশনে হেল্প করবে। এরপর হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়, এই দুইটা পড়লেই শেষ। শুক্রাশয়, শুক্রাশয় কি থাকবে? টেস্টোস্টেরন থাকবে। টেস্টোস্টেরনের কাজ কি? পুরুষের যে যৌনাঙ্গের বৃদ্ধি বা শুক্রাণু উৎপাদন, ঠিক আছে? বিভিন্ন গৌণ যৌন লক্ষণ মানে কি? গৌণ যৌন লক্ষণ মানে কি? মেইন যৌন লক্ষণ না, গৌণ যৌন লক্ষণ। যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে দাড়ি হওয়া, গোফ হওয়া, কাঁধ চওড়া হওয়া, এগুলো কি? বা গলার স্বর মোটা হওয়া, এগুলো হচ্ছে গৌণ যৌন লক্ষণ, ঠিক আছে? গৌণ যৌন লক্ষণ এবং কি শুক্রাণু উৎপাদনে মানে কি মেইন প্রজনন তন্ত্রে হেল্প করবে। আর ডিম্বাশয়টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার কি করবে? দুইটা জিনিস গ্রহণ করবে, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। কি বললাম? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন মনে রাখবো হচ্ছে ইনিশিয়ালি নিঃসরণ হয় বা ইনিশিয়াল, ইতে ইস্ট্রোজেন, ইতে হচ্ছে ইনিশিয়াল। আচ্ছা, আর পিতে হচ্ছে প্রোজেস্টেরন বা বলতে পারো পরে বা প্রেগনেন্সি। কি বলবা? প্রেগনেন্সি। এই তো শেষ, আমাদের পড়া কিন্তু শেষ। তাহলে ইনিশিয়ালি বা বয়ঃসন্ধিকালে কোন জিনিসটা নিঃসরণ হবে? ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটা হচ্ছে বয়ঃসন্ধিকালে নিঃসরণ হয়ে পুরুষের যে কাজগুলো ছিল না, এই যে গৌণ লক্ষণ তোমার প্রকাশ করা, ঠিক আছে, রজচক্র বা হচ্ছে মেনস্ট্রুয়েশন নিয়ন্ত্রণ করা, এগুলো হচ্ছে সে করবে। আর প্রোজেস্টেরন কি করবে? প্রেগনেন্সির সময় শুধুমাত্র কাজ করবে। ইস্ট্রোজেন আগে কাজ করবে বা সারা জীবনই কাজ করবে, মিলে হচ্ছে বয়ঃসন্ধিকাল থেকে শুরু হবে। আর প্রোজেস্টেরন হচ্ছে গর্ভাবস্থায়, জরায়ু, ভ্রূণ, অমরা, এগুলো কি? এগুলো হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা পড়লে খুব মজার একটা অধ্যায়। এটা পড়লে কি আমরা সবকিছু শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে কি বললাম? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে কি আমাদের এই ছকটা পুরোটা বুঝতে পারছি? কোনো জায়গায় সমস্যা আছে যে ভাই আমি হচ্ছে এই জিনিসটা পারি না, যেমন হচ্ছে অ্যাড্রেনালিন কি বলছেন আমি বুঝি নাই, তুমি বলো যে তোমার কোন জায়গায় সমস্যা, আমি দরকার পড়লে আরেকবার বলতেছি, তোমরা একটু বলো যে তোমরা বুঝতে পারছো কিনা। এই ছকটা হচ্ছে তোমরা এখান থেকে শিখে যাও, তাহলে হচ্ছে কি কোনো প্রকার প্যারা লাগবে না, ঠিক আছে? কোনো প্রকার প্যারা লাগবে না, মোটামুটি সবকিছু পড়াই দিছি। আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে অমরা। এগুলো হচ্ছে নর্মালি মানুষের বডিতে থাকে। আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, যখন মেয়েদের হচ্ছে প্রেগনেন্সি হয় তখন আরেকটা গ্রন্থি দেখা যায়, ঠিক আছে? গ্রন্থির মতো একটা পার্ট দেখা যায়, যেটাকে আমরা কি বলি? অমরা। ওইখান থেকেও বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয়, ওটা আমরা পড়ে ফেলবো। এইটুক কি ক্লিয়ার? সবাই একটু জানাও যে এইটুক ঠিক আছে কিনা। আচ্ছা, ডান। সবাই একটু জানাও, সবাই যদি সবকিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমরা কি করব? সামনে আগায় যাব। আচ্ছা, এই তো কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে সবকিছু বলছে, শুধুমাত্র আমরা এই জিনিসটা পড়ি না, অমরা। অমরাটা নিয়ে আমরা সামনে পড়বো। এইবার হচ্ছে পিটুইটারি গ্রন্থি, যেটা কোথায় ছিল? এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসের সাথে যুক্ত ছিল। এটাকে আমরা বলি যে নিয়ন্ত্রক গ্রন্থি বা প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি। কারণ কি এখান থেকে বিভিন্ন ধরনের ট্রপিক হরমোন, যেমন কি পড়ছিলাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ট্রপিক হরমোনগুলো যেহেতু রিলিজ করতেছে, ও হচ্ছে ওর থেকে যে সকল হরমোন রিলিজ হচ্ছে ও আরেকজনকে কাজ করতে হেল্প করতেছে বা আরেকজনকে কাজ করতে বলতেছে। এই জন্য সে কি প্রভুর মতো কাজ করে, নিয়ন্ত্রকের মতো কাজ করে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি শক্তিশালী অস্থি। আচ্ছা, এই বেস্ট টেস্ট লাগবে না, এগুলো পইরা মাথা নষ্ট করে না, এগুলো হচ্ছে অনেকে পরে পইরা হচ্ছে মাথাটা নষ্ট করে ফেলে, দরকার নাই। এই যে আমাদের কি কি আছে দেখো, এই যে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্রন্থিটা যুক্ত, এই যে অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি, শেষ। আচ্ছা, গেল। এগুলা আর পড়া লাগবে না, আমি সামনে থেকে পড়াই দিব। আচ্ছা, পিনিয়াল গ্রন্থি এগুলো আমরা পড়ছি, থাইরয়েড গ্রন্থি এগুলো আমরা পড়ছি, কি কি রিলিজ হয় আমরা পড়ে ফেলছি। এখান থেকে লাগবে হচ্ছে এই যে থাইরয়েড গ্রন্থি, যেটা থাইরয়েড গ্রন্থি
এখান থেকে একটা জিনিস পড়তে পারো, এটা আমরা অলরেডি পড়ে ফেলছি, যে থাইরয়েড গ্রন্থির দুইটা পার্ট থাকে, ঠিক আছে? এই সাইডে একটা পার্ট, এই সাইডে কি আরেকটা পার্ট, এই চাকরিতির। আর মাঝখানে যে জিনিসটা যুক্ত করে এটাকে আমরা বলি ইসমাস বা ইথমাস, ঠিক আছে? একটু করলেই হবে, আর কিছু লাগবে না। আর প্যারাথাইরয়েড হরমোন, প্যারাথাইরয়েড হরমোন থেকে আমরা কি পড়ছিলাম, যে প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ক্যালসিয়াম আর কি ফসফরাস নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ক্যালসিয়াম আর ফসফরাস নিয়ন্ত্রণ করে। আর ক্যালসিয়াম কখনো একা কাজ করতে পারে না। ক্যালসিয়াম কি করবে, সবসময় ভিটামিন D3 বা ভিটামিন ডি কে নিয়ে কাজ করবে। কি বললাম, ক্যালসিয়াম কখনো একা কাজ করতে পারে না। ক্যালসিয়াম হচ্ছে ভিটামিন D3 বা ভিটামিন ডি নিয়ে কাজ করে। অনেক সময় দেখবা যে ক্যালসিয়ামের যে সকল ওষুধ আছে ওগুলোর সাথে ক্যালসিয়ামও দেওয়া থাকে, ভিটামিন ডিও দেওয়া থাকে, ঠিক আছে? তো এই যে তোমার ক্যালসিয়াম যখন কাজ করে সে হচ্ছে ভিটামিন D3 কে নিয়ে কাজ করে। আর ভিটামিন D3 যে সক্রিয় রূপ এটাকে আমরা বলি 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল, ঠিক আছে? ডাইহাইড্রোক্সি হবে। আচ্ছা, তো এটা না পড়লেও সমস্যা নাই, পারলে ভালো, না পারলে বেশি ভালো। আচ্ছা, এখন যেহেতু তোমার ক্যালসিয়াম ভিটামিন ডি ছাড়া কাজ করে না, আর ক্যালসিয়াম কোথায় থাকে, অস্থিতে থাকে। এখন ভিটামিন ডি যেহেতু নাই, অস্থিতে ক্যালসিয়াম ঠিকমতো জমা হবে না। তখন কি হবে, যে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে রিকেটস হবে, আর বয়স্কদের ক্ষেত্রে কি হবে, অস্টিওম্যালাসিয়া হবে। খুব ভালোভাবে মনে রাখো যে বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন D3 অভাবে রিকেটস হয়, আর বয়স্কদের ক্ষেত্রে কি হয়, অস্টিওম্যালাসিয়া হয়। কি বললাম, অস্টিওম্যালাসিয়া হয়। তাড়াতাড়ি শেষ করেন, শেষ তো, এই তো, আর বেশি বাকি নেই, ক্লাস তো মোটামুটি শেষ। আচ্ছা, এগুলা এই যে বললাম না যে 3টা কর্টিকয়েড, গ্লুকো, মিনারেলো, গোনাডো, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখান থেকে আর কি লাগবে, এগুলা পড়ে ফেলছি। গোনাড, শুক্রাশয় পড়ছি, অমরা, এই যে অমরাটা হচ্ছে আমাদের পড়লে এখান থেকে মোটামুটি শেষ। অমরা থেকে কি কি রিলিজ হয়, অমরা বা প্লাসেন্টা, এই জিনিসটা কি, এটা হচ্ছে আমরা নবম অধ্যায়ে একটু ভালোভাবে পড়বো, ঠিক আছে? জরায়ুতে অমরাটা থাকে, এখানে হচ্ছে বাচ্চাটা বড় হয়, ঠিক আছে? এখানে হচ্ছে বাচ্চাকে সে কি করে, জরায়ু হচ্ছে বাচ্চাটাকে ধরে রাখে, আর অমর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের পুষ্টি টুষ্টি দেওয়া থাকে। আচ্ছা, এখানে হচ্ছে কি কি হরমোন দেখা যায়, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। কি বললাম, গোনাডোট্রপিন, সোমাটোট্রপিন, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। আমার সাথে একবার বলো, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, হিউম্যান কোরিওনিক সোমাটোট্রপিন। এছাড়া কি রিলিজ হয়, রিল্যাক্সিন আর প্রোল্যাকটিন। তাহলে প্রোল্যাকটিন আমি অমরাতেও পাইছি, আর কোথায় পাইছি, অগ্র পিটুইটারি গ্রন্থিতে পাইছি প্রোল্যাকটিন। আচ্ছা, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, সরি প্রোটিন জাতীয় হরমোন। আর এছাড়া তোমার কি আছে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনও সে কি করে, রিলিজ করে থাকে। আচ্ছা, রিল্যাক্সিনের কাজ কি, রিল্যাক্সিনের কাজ হচ্ছে যখন গর্ভাবস্থা শেষ হয়ে যায় তখন কি সে হচ্ছে রিল্যাক্স করতে হেল্প করে, তখন কি খুব ইজিলি তোমার কি হয়, বাচ্চাটা বের হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখানে আর কিছু লাগবে না। গ্যাস্ট্রিক গ্রন্থি এগুলো হচ্ছে তোমরা 3য় অধ্যায়ে পড়ছো, এগুলো আসলে পড়ে লাভ নাই। এই তো লাস্ট একটা জিনিস পড়বো, এটা পড়লেই আমাদের শেষ। এগুলো হচ্ছে তোমরা নিজের একবার দেখো, পড়ানোর কিছু নাই। হরমোন আর এনজাইমের মধ্যে পার্থক্য, অন্তঃক্ষরা গ্রন্থি পার্থক্য, আর বহিঃক্ষরার মধ্যে যে পার্থক্যটা ওইটাই, ঠিক আছে? বিশেষ কিছু নাই। আচ্ছা, এটা পড়লেই আমাদের শেষ। এটা হচ্ছে পরীক্ষায় আসে, এটাও পরীক্ষায় আসে। আচ্ছা, 2টা ডায়াবেটিস আছে। কি আছে, 2টা ডায়াবেটিস আছে। একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর একটা কি, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলাইটাস কিসের জন্য হবে, যদি ইনসুলিন হরমোনের ক্ষরণ কমে যায় বা ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে না পারে, তখন হবে কি, ডায়াবেটিস মেলাইটাস। আর ডায়াবেটিস ইনসিপিটাস কিসের জন্য হবে, যদি এডিএইচ কোথা থেকে নিঃসৃত হচ্ছিল, আমাদের যে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি সেখান থেকে নিঃসৃত হচ্ছিল। এডিএইচ বা অ্যান্টি ডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন, যেটাই এডিএইচ সেটাই কি, ভ্যাসোপ্রেসিন। যদি এই হরমোনটা ঠিকমতো ক্ষরণ না হয় তখন কি, ডায়াবেটিস ইনসিপিটাস হবে। ডায়াবেটিসের 2টা ক্লিয়ার। এরপরে এই যে এই 3টা পড়বো, যে বামনত্ব, অ্যাক্রোমিক্রিয়া, জাইজেন্টিজম, আরেকটা পড়বো হচ্ছে অ্যাক্রোমেগালি। দেখো, বামনত্ব মানে কি, যদি এরকম হয় যে বয়স কম থাকা অবস্থাতেই তোমার কি গ্রোথ হরমোনটা ঠিকমতো বের হচ্ছে না, বা গ্রোথ হরমোনের ঠিকমতো ক্ষরণ হচ্ছে না, সিক্রেশন হচ্ছে না, তখন কি লোকটা হচ্ছে ছোট হয়ে যাবে। বলে না, বামন হয়ে কেন চাঁদ ছুঁতে যাও, ঠিক সেম ভাবে বামন মানে কি, ছোট হয়ে যাওয়া। তাহলে কম বয়সে যদি গ্রোথ হরমোনটা ক্ষরণ না হয় তখন কি হবে, মানুষটা হচ্ছে বড় হইতে পারবে না, তখন কি বডিটা হচ্ছে ছোট হয়ে যাবে। শুধুমাত্র বডি ছোট হবে তা না, তার যেহেতু গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে না, তার কি বুদ্ধিও কি কম হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার অ্যাক্রোমিক ক্রিয়া। তো বামনত্ব হচ্ছে কি, কম বয়সে কম ক্ষরণ হচ্ছে। আর যদি এরকম হয় যে প্রাপ্ত বয়স্কে যে কম ক্ষরণ হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি, অ্যাক্রোমিক ক্রিয়া। তার মানে কি, এগুলো হচ্ছে গ্রোথ হরমোন কম ক্ষরণ হচ্ছে, এই 2টা, একটা হচ্ছে ছোট অবস্থায়, একটা কি বড় অবস্থায়। এরপরের 2টা, এই যে 4 নাম্বার আর 6 নাম্বার দেখো, যদি এরকম হয় যে এখানে কি ছিল, যে গ্রোথ হরমোন কমে যাচ্ছিল, যদি এরকম হয় যে গ্রোথ হরমোন বেড়ে যাচ্ছে, যদি ছোট কাল থেকে গ্রোথ হরমোন বেশি বেশি রিলিজ হয়, তখন এটাকে আমরা বলি জাইজেন্টিজম, ঠিক আছে? বা দ্বৈতত্ব, এটাকে আমরা কি বলি, বাংলা ভাষায় বলে দ্বৈতত্ব। বই আছে দেখো, দ্বৈতত্ব, ঠিক আছে? বানানটা ঠিক আছে কিনা জানি না, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? দ্বৈতত্ব।
জাইজেন্টিজম মানে কি হাত পা যা আছে সব কি লম্বা হবে, 7-8 ফুট হয়ে যাবে, এটাকে আমরা কি বলতেছি জাইজেন্টিজম। কি হয়, গ্রোথ হরমোনটা বেশি হয়, এটা কি বয়সন্ধিকালে বা ছোটকালে। আর যখন হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি এরকম হয় যে গ্রোথ হরমোন বেড়ে যায়, তখন কি হবে, লম্বা হবে কিন্তু সব পার্টস লম্বা হবে না, মানে পুরো বডিটা লম্বা হবে না, দেখা যাবে কি হাতটা লম্বা হয়ে গেছে অথবা মুখটা লম্বা হয়ে গেছে, ঠিক আছে, অ্যাটিপিক্যাল একটা গঠন দেখা যাবে, ঠিক আছে। তাহলে কি দেখা যাবে যে তোমার এই যে কি বলতেছে অ্যাক্রোমেগালি, এখানে কি হবে যে গরিলার মতো চেহারা হবে, হাত, নিচের চোয়াল, আঙ্গুল এগুলো হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে। পুরো বডিটার গ্রোথ হবে না, নির্দিষ্ট পার্টসের তোমার বড় হবে, ঠিক আছে। তাহলে কি বললাম যে জাইজেন্টিজম মানে হচ্ছে ছোটবেলায়, আর অ্যাক্রোমেগালি কি বড় বেলায়, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে তোমার গ্রোথ হরমোনটা বেশি হচ্ছে, আচ্ছা গেল। তাহলে আমাদের কয়টা, 6টা শেষ। এই 6টা আশা করি তোমাদের ক্লিয়ার, আশা করি এই 6টা ক্লিয়ার। আচ্ছা ওকে, আর তেমন খুব বেশি বাকি নাই। তো 2টা জিনিস পড়ছি, একটা হচ্ছে ডায়াবেটিস কেন হয়, আর গ্রোথ হরমোনের উল্টাপাল্টা হলে কি হয়, শেষ। আমরা কিন্তু 6টা পড়ে ফেলছি। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে তোমার এই যে এই 2টা পড়তে হবে, 7 আর হচ্ছে আমাদের কই গ্লুকোকর্টিকয়েড, এই যে এখানে একটা ছিল, মানে একসাথে লিখলে ভালো হইতো। 7 আর 17 একসাথে পড়বো, কি বলবো, 7 আর 17 একসাথে পড়বো, ঠিক আছে। দেখো 7 নম্বরে কি হচ্ছে, দেখো 7 নম্বরে দেখো কুশিং সিনড্রোমে কি হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন বেড়ে যায়। আর এডিসনস ডিজিজে কি হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন ক্ষরণ কমে যায়। তাহলে কি বললাম, 7 আর 17 একসাথে পড়বা। 7 নম্বর হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হরমোন বেড়ে যায়, আর এডিসনস ডিজিজে কি হয় বা এডিসনের রোগে কি হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন কমে যায়। তো পরীক্ষার হলে যে পেজটা লাগে যে এডিসনস মানে হচ্ছে মনে অ্যাড করতেছে, তার মানে কি বেশি হচ্ছে না, এডিসনস ডিজিজে গ্লুকোকর্টিকয়েড হরমোন কমে যায়। আচ্ছা ওকে, এরপর দেখো যে অ্যালডোস্টেরনিজম, এটা একটাই আছে, এটা কি অ্যালডোস্টেরন হরমোনের ক্ষরণ কমায় দেয়। এরপর হচ্ছে অ্যাড্রেনাল ভিরিলিজম, যদি এরকম হয় যে কোনো নারীর দেহে তোমার সেক্সুয়াল যে হরমোন এগুলো যদি বেড়ে যায়, কি বললাম, নারীর দেহে যদি সেক্সুয়াল হরমোন বেড়ে যায় সেটাকে আমরা কি বলি, অ্যাড্রেনাল ভিরিলিজম, ঠিক আছে, অ্যাড্রেনাল ভিরিলিজম বলে থাকি। এরপর হচ্ছে ইউনোচয়েডিজম, একটা হচ্ছে নারীদের বডিতে কি হরমোন বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি অ্যাড্রেনাল ভিরিলিজম। আর এর উল্টা যদি হয়, নারীর উল্টা কি পুরুষ, নারীর বেড়ে যাচ্ছে আর পুরুষের যদি কমে যায় সেটাকে আমরা কি বলি, ইউনোচয়েডিজম। কি বললাম, ইউনোচয়েডিজম কি হয়, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, ইউনেসের কি কম, টেস্টোস্টেরন কম, তাহলে কি হবে ইউনোচয়েডিজম। আচ্ছা এরপরে দেখো আরো 2টা আমরা পড়বো একসাথে, একটা হচ্ছে টিটেনি আর একটা হচ্ছে অস্টিওপোরোসিস। কি বললাম, টিটেনি আর অস্টিওপোরোসিস। তো টিটেনির ক্ষেত্রে কি হবে, যে প্যারাথ হরমোন কমে যাবে, আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে কি হবে, প্যারাথ হরমোনটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম, যে টিটেনির ক্ষেত্রে প্যারাথ হরমোন মানে কি প্যারাথাইরয়েড হরমোন থেকে যেগুলো নিঃসরণ হচ্ছে এগুলো কমে যাবে, আর অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্যারাথ হরমোনের ক্ষরণটা বেড়ে যাবে। এরপর হচ্ছে আমরা আরো 2টা পড়বো, যে তোমার আর বাকিগুলো পড়ে ফেললে হবে, ঠিক আছে, 13 থেকে বাকিগুলো পড়ে ফেলবো। আচ্ছা 13 থেকে এই যে 13, 14, 15, 16 এই কয়েকটা পড়ে ফেলবো। দেখো আচ্ছা এখন দেখো 13 নম্বর কি হচ্ছে, যে ক্রিটিনিজমের ক্ষেত্রে কি হচ্ছে, থাইরক্সিন হরমোনটা হচ্ছে শৈশবে কম ক্ষরণ হচ্ছে। কি বললাম, ক্রিটিনিজম হচ্ছে মনে রাখবা সিএইচ দিয়ে। চিলড্রেনে কি হয়, যে তোমার ছোটবেলায় যদি থাইরক্সিন হরমোনটা হচ্ছে কম ক্ষরণ হয় সেটাকে আমরা বলি ক্রিটিনিজম। আর যদি বয়স্ক হওয়ার পর, বয়স বাড়ার পর যদি থাইরক্সিন হরমোন কম ক্ষরণ হয় সেটাকে আমরা কি বলি, মিক্সিডেমা। তাহলে এই 2টা একসাথে পড়বা, ক্রিটিনিজম আর হচ্ছে মিক্সিডেমা। ক্রিটিনিজম হচ্ছে চিলড্রেনের ক্ষেত্রে আর মিক্সিডেমা হচ্ছে বড়দের ক্ষেত্রে। আর লাস্টে হচ্ছে তোমার সাধারণ গলগণ্ড আর হচ্ছে গ্রেভস ডিজিজ কি, এদের উল্টা। ক্রিটিনিজমে কি হয়, যে থাইরক্সিন হরমোন বেশি নিঃসরণ হচ্ছে, আর গ্রেভস ডিজিজে থাইরক্সিন হরমোন কম নিঃসরণ হচ্ছে, আর এক্ষেত্রে কি হচ্ছে, বেশি নিঃসরণ হচ্ছে। আর যে গলগণ্ড, যেটা গলগণ্ড কিসের কারণে হয়, যদি আয়োডিনের অভাব হয়। আয়োডিন হচ্ছে থাইরক্সিন হরমোনকে রিলিজ করতে হেল্প করে, যেহেতু আয়োডিন কম থাইরক্সিন হরমোনের কাজও কম, ঠিক আছে। তাহলে থাইরক্সিন হরমোনের কাজ যদি কমে যায় কিসের কারণে, আয়োডিনের কারণে, সেটাকে আমরা কি বলি, সাধারণ গলগণ্ড, ঠিক আছে। এই তো আমাদের ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে, সবাই কি বুঝছো? তাহলে কি কি শিখছি, ডায়াবেটিস 2 প্রকার, ডায়াবেটিস মেলাইটাস, আমার সাথে দেখো, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস। ডায়াবেটিস মেলাইটাসে কি হয়, যে তোমার ইনসুলিন হরমোন নিয়ে সমস্যা হয়, আর ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে এডিএইচ অথবা কি ভ্যাসোপ্রেসিন নিয়ে সমস্যা হয়। আচ্ছা এরপর আমরা কি পড়ছিলাম, এরপর হচ্ছে আমরা 4টা জিনিস মনে একসাথে পড়ছিলাম, তাই না? কি কি ছিল, এই যে বামনত্ব আর হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া। বামনত্ব মানে কি, ছোটকালে গ্রোথ হরমোন কম, অ্যাক্রোমিক্রিয়া মানে কি, বয়স্ককালে গ্রোথ হরমোন কম। তারপর কি আছে, জাইজেন্টিজম
আর কি ছিল অ্যাক্রোমেগালি। জাইজেন্টিজম হচ্ছে ছোটকালে গ্রোথ হরমোন বেশি বা বয়সন্ধিকালে গ্রোথ হরমোন বেশি, আর তোমার অ্যাক্রোমেগালি হচ্ছে তোমার কি বয়সন্ধিকালে যে সরি বড় হওয়ার পর যদি তোমার এরকম হয় যে গ্রোথ হরমোন বেশি, সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। এরপরে কি বলছিলাম যে কুশিং সিনড্রোম 7 নাম্বার আর 17 নাম্বার, কুশিং সিনড্রোম আর এডিসনস ডিজিজ বা এডিসনের রোগ। কুশিং সিনড্রোমে কি হয় যে তোমার এই যে গ্লুকোকর্টিকয়েড হরমোনটা বেড়ে যায়, আর এডিসনস ডিজিজে গ্লুকোকর্টিকয়েড হরমোন কমে যায়। দেখো ক্লাসেই কি তোমার রিভিশন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে অ্যালডোস্টেরনিজম, মানে কি অ্যালডোস্টেরন হরমোনটা বেশি হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে অ্যাড্রিনাল ভিরিলিজম আর কি ইউনোচয়েডিজম, দুইটা কি বিপরীত। অ্যাড্রিনাল ভিরিলিজম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে, আর ইউনোচয়েডিজম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল হরমোন বেড়ে যায়, আর ছেলেদের ক্ষেত্রে কি সেক্সুয়াল হরমোনটা কমে যায়। আচ্ছা, এরপর হচ্ছে আবার দেখো যে তোমার টিটেনি আর হচ্ছে কি অস্টিওপোরোসিস। তো টিটেনির ক্ষেত্রে কি হয়, প্যারাথ হরমোন কমে যায়, অস্টিওপোরোসিসের ক্ষেত্রে প্যারাথ হরমোন বেড়ে যায়। মিলাই পড়বা, লাস্টে 4টা একসাথে পড়বা, ক্রিটিনিজম আর হচ্ছে মিক্সিডেমা। যদি এরকম হয় ছোটকালে থাইরক্সিন হরমোন কম, চিলড্রেনের ক্ষেত্রে ক্রিটিনিজম, আর বয়স্কদের ক্ষেত্রে মিক্সিডেমা। এরপরে কি আছে যে গ্রেভসের ডিজিজ, যদি এখানে কি হচ্ছে থাইরয়েড হরমোন কমে যাচ্ছে, আর যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় সেটাকে আমরা কি বলি গ্রেভস ডিজিজ। আর গলগণ্ড কিসের কারণ হয়, এটাও থাইরক্সিন হরমোন কমে যায়, কিন্তু কিসের অভাবে, আয়োডিনের অভাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে বুঝতে পারছি। ওকে, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তোমরা যদি বুঝতে পারো, তোমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারো, আশা করি তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কোনো প্রকার সমস্যা হবে না, কোনো প্রকার সমস্যা হবে না। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল। যারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে করছো, একটু মাথায় ঢোকানোর ট্রাই করছো, বা অন্তত বইয়ের সাথে জিনিসগুলো কোরিলেট করে রাখছো, তোমাদের ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত কোনো কিছু দেখতে হবে না। ঠিক আছে, ইনশাল্লাহ একদম কি দ্রুত তোমরা সবকিছু একবার রিভাইজ দিলেই পারবা। ঠিক আছে, এই তো আমাদের অধ্যায় শেষ। তো এখান থেকে আমরা হচ্ছে কয়েকটা জিনিস পড়ে নিই। এবার হচ্ছে আমরা স্লাইডে যাই, তাই না? স্লাইডে অনেকক্ষণ যাই না, স্লাইডে যাই। এতক্ষণ যা পড়াইছি সব স্লাইডে আছে, তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, আমি হচ্ছে মেইন বইটা একটু ফোকাস করছি, স্লাইডে সবই লেখা আছে। ঠিক আছে, কোনটার কাজ কি এগুলো দেখে নিও। আচ্ছা দেখো, এবার হচ্ছে এমসিকিউ আনসার করো যে মানুষের ভারসাম্য নিচের কোনটি রক্ষা করে, বহিকর্ণ, অন্তকর্ণ, মধ্যকর্ণ না নাসাগলবিল? এটা তো আগেই বাদ, তাই না? নাসাগলবিল আগেই বাদ। বহিকর্ণ না, বহিকর্ণ হবে না। তারপর হচ্ছে মধ্যকর্ণ হবে না। অন্তকর্ণের কোন পার্ট? অন্তকর্ণের হচ্ছে ভেস্টিবিউল পার্ট। ঠিক আছে, অন্তকর্ণের ভেস্টিবিউল পার্ট। আচ্ছা ঠিক আছে, অন্তকর্ণের ভেস্টিবিউল পার্ট কি করবে? আমাদের ভারসাম্য রক্ষা করবে। আর কানে শুনতে কে হেল্প করবে? কানে শুনতে হচ্ছে ককলিয়া হেল্প করবে। আচ্ছা আচ্ছা, এগুলো একটু দেখো, সবকিছু লেখা আছে। ঠিক আছে, যা যা পড়েছি সব লেখা আছে। এবার দেখো, এটা হচ্ছে 3 নাম্বার দিয়ে আনসার করো যে তোমার কানের কোন অংশ ভারসাম্য, আচ্ছা একই জিনিস। ঠিক আছে, দুইটা 2 সালে আসছিল মনে হয়। ঠিক আছে, একটা হচ্ছে 17-18, একটা কোন সালে আসছে তোমার 24-25, লেটেস্ট কোশ্চেন। আচ্ছা গেল, যে গ্রন্থিগুলো দেখো, এগুলো একটু রিডিং দিও, রিডিং দিলেই পারবা। পার্থক্য সবই দেওয়া আছে। ঠিক আছে, হচ্ছে বইটা দেখে পড়াই দিলাম, তোমাদের জন্য ইজি হবে। কারণ স্লাইড যদি পড়াইতাম তোমাদের কি মনে হতো, বই খুলে দেখবা কি কিছুই মনে হচ্ছে না, মানে কিছুই পারতেছ না। এবার দেখো যে 5 নাম্বার দেখো যে কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়? এক্সোক্রাইন গ্রন্থি কি করতেছে? হরমোন নিঃসরণ করতেছে। তাহলে দেখো কোনটা হরমোন নিঃসরণ করে না? থাইরয়েড, হ্যাঁ থাইরয়েড হচ্ছে থাইরক্সিন, ট্রাইআয়োডোথাইরোনিন, ক্যালসিটোনিন এগুলো নিঃসরণ করতেছে। প্যানক্রিয়াস, হ্যাঁ প্যানক্রিয়াস থেকে কি ইনসুলিন, গ্লুকাগন এগুলো নিঃসরণ হচ্ছে। লিভার থেকেও নিঃসরণ হচ্ছে। কিন্তু স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি থেকে কি নাই, কোনো প্রকার হরমোন রিলিজ হয় না, কোনো প্রকার কি হয় না, হরমোন রিলিজ হয় না। আচ্ছা এইটা হচ্ছে তোমরা আনসার করো। 6 নাম্বারটা তোমরা সবাই আনসার করো যে নিচের কোন গ্রন্থিটি ভিন্ন প্রকৃতির? মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসছিল যে দেখো শুক্রাশয়, অগ্নাশয়, অ্যাড্রেনাল গ্রন্থি, ডিম্বাশয়, বলো কোনটি হচ্ছে ভিন্ন প্রকৃতির? কোনটি ভিন্ন প্রকৃতির? একটা জিনিস তোমাদেরকে পড়াইনি, সেটা এখন পড়াই দিব। একটা জিনিস বাকি ছিল, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখন পড়াই দিব, এইটার আনসার মাধ্যমে পড়াই দিব। দেখো 6 নাম্বারটা সবাই আনসার করো। 6 নাম্বার, নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? নিচের কোনটি ভিন্ন প্রকৃতির? 6 এর ডি, আচ্ছা 6 এর সি, আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। দেখো ভিন্ন প্রকৃতি মানে কি, তার হচ্ছে একই প্রকৃতিটা। এখন একটা জিনিস দেখো যে কিছু আছে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, কিছু আছে বহিঃক্ষরা গ্রন্থি, আর কিছু আছে মিক্সড। তার মানে তাদের ক্ষেত্রে তাদের যে মিক্সড যে গ্ল্যান্ডগুলো আছে, মিক্সড যে গ্রন্থিগুলো আছে মিশ্র, এগুলা থেকে তোমার হরমোনও রিলিজ হবে, এনজাইমও রিলিজ হবে। তো এগুলো তুমি কিভাবে মনে রাখতে পারো? এটা তুমি এভাবে মনে রাখতে পারো যে যকৃত মহাশয়, যকৃত মহাশয়। তার মানে যকৃত হচ্ছে একটা মিক্স গ্ল্যান্ড, এই যে মহা দিয়ে মনে হচ্ছে মিক্স গ্ল্যান্ড, আর শয়
যেখানে তুমি কি পাবা, শয় পাবা। যেমন হচ্ছে শুক্রাশয়, ডিম্বাশয়, অগ্নাশয়। তাহলে কি বললাম, যকৃত, আর যেখানে কি পাবা, শয় পাবা। শুক্রাশয়, অগ্নাশয়, ডিম্বাশয়, তার মানে এই তিনটাই কি, মিশ্র গ্রন্থি। ওকে, তাহলে আনসার কি হবে, যে কোনটা ভিন্ন প্রকৃতি? তাহলে সঠিক আনসার হচ্ছে সি, অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, অ্যাড্রেনাল গ্রন্থি। আচ্ছা, এরপর হচ্ছে 7 নম্বরটা আনসার করো, যে নিচের কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ নয়? অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে, যকৃত, মহাশয়। আনসার কি, অ্যাড্রেনাল গ্রন্থি, আগেরটার মতোই। ঠিক আছে, একটা ছিল তোমার মেডিকেলে, একটা ছিল তোমার ডেন্টালে। ঠিক আছে, 1 বছর আগে পরে। এরপর হচ্ছে কোনটি মিশ্র গ্রন্থি? দেখছো, এই যে মিশ্র গ্রন্থি থেকে বারবার কোশ্চেন আসে। প্যারোটিড গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, সোয়েট না অশ্রু? অগ্নাশয়, তাই না, যকৃত মহাশয় দিয়ে আমরা শিখছিলাম। আচ্ছা, এরপরে এগুলো আমরা পড়ে ফেলছি, সব পড়ে ফেলছি। কে কি করে? পিটুইটারি গ্রন্থি ফার্স্ট পেলাম, এগুলো আমরা শিখছি, সবকিছু কিন্তু অলরেডি শিখে ফেলছি, পড়ার কিছু নাই, বই থেকে পড়ে ফেলছি। এবার দেখো যে তোমার কোন গ্রন্থি আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। কি বললাম, কোন গ্রন্থি আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? যকৃত, অগ্নাশয়, থাইমাস না থাইরয়েড? কি বলছি, কোন গ্রন্থি আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? যকৃত, অগ্নাশয়, থাইমাস না থাইরয়েড? সবাই একটা আনসার করো। আমিষ শোষণ, যকৃত, অগ্নাশয়, থাইমাস, আর হচ্ছে আমাদের কি, থাইরয়েড। দেখি কে সঠিক আনসার দিতে পারে, কে কে সঠিক আনসার দিতে পারে দেখি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনটা হচ্ছে তোমার কি করে, আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে? পড়াই ফেলছি কিন্তু অলরেডি, না পারলে কিন্তু খবর আছে। সবাই দ্রুত আনসার করো। সবাই দ্রুত আনসার করো। আমিষ শোষণ নিয়ন্ত্রণ করবে কে? থাইরয়েড গ্রন্থি, তাই না? থাইরয়েড গ্রন্থি কি করবে? থাইরয়েড গ্রন্থি হচ্ছে বিপাক নিয়ন্ত্রণ করবে। বিপাকের মধ্যে কি পড়বে? গ্লুকোজ পড়বে, তোমার আমিষ পড়বে, প্রোটিন পড়বে, ফ্যাট পড়বে, সবই পড়বে। আর সাথে কি করবে? রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, হৃদগতি বা হৃদস্পন্দন বাড়াবে, কমাবে, তাই না? তাহলে হচ্ছে আমিষ শোষণ কি করবে? আমাদের থাইরয়েড গ্রন্থি করবে। এরপরে দেখো, গ্রোথ হরমোন বা সোমাটোস্টেটিন হরমোন। গ্রোথ হরমোনের অপর নাম কি? সোমাটোস্টেটিন হরমোন। সোমাটোস্টেটিন হরমোন কোথায় রিলিজ হয়? কোথায় রিলিজ হয় গ্রোথ হরমোন? কোথায় রিলিজ হয়? থ্যালামাস, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল গ্রন্থি না পিটুইটারি গ্রন্থি? আমরা কি পড়ছিলাম, যে ফার্স্টে পেলাম, তাই না? ফার্স্টে কোথায় পেলাম? অগ্র পিটুইটারি গ্রন্থিতে পেলাম, তাই না? তো ফার্স্টে পেলাম এই যে এস, ফার্স্টের এস থেকে পড়ছিলাম যে সোমাটোস্টেটিন। তাহলে কি, পিটুইটারি গ্রন্থি। কোন পার্ট? অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অ্যান্টেরিয়র, সামনের পার্টে, তাই না? আচ্ছা, এরপরে দেখো যে নিচের কোনটি ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে? ওই যে বলছিলাম যে ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে। থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিটুইটারি না অ্যাড্রেনাল? ক্যালসিয়াম বিপাকে কে সহায়তা করে? একটু মনে করো। থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিটুইটারি না অ্যাড্রেনাল? তো থাইরয়েডের 3টা পার্ট পড়ছিলাম, T3, T4 আর হচ্ছে কি ক্যালসিটোনিন। কি পড়ছিলাম? ক্যালসিটোনিন পড়ছিলাম। ক্যালসিটোনিনের কাজ কি ছিল? ক্যালসিয়াম বিপাকে হেল্প করা। আর প্যারাথাইরয়েড কি করছিল? দুইটাই নিঃসরণ করতে, মানে দুইটাই করতেছিল, নিয়ন্ত্রণ করতেছিল। তোমার কফ দিয়ে হচ্ছে মনে রাখছিলাম, তোমার ক্যালসিয়াম আর ফসফরাস। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যেহেতু বলছে ক্যালসিয়ামের কথা, তো ক্যালসিয়াম মেইনলি থাইরয়েড হরমোনই নিয়ন্ত্রণ করবে। আচ্ছা আচ্ছা, ওকে। এরপর হচ্ছে তোমাদেরকে আরেকটা আমি এমসিকিউ বানাই দিই, তোমরা একটু ট্রাই করো। কোন জানি একটা দিলাম, কোন জানি একটা আমিষ শোষণ, গ্রোথ হরমোন, কি জানি একটা এমসিকিউ মাথায় মনে পড়লো, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই। এই তো মোটামুটি আমাদের ক্লাস এমসিকিউ অনেকগুলো সলিউশন করে ফেলছি। এই তো আমাদের মোটামুটি ক্লাস শেষ। এই যে স্লাইডগুলো হচ্ছে তোমরা একবার রিডিং দিও, ঠিক আছে? স্লাইডগুলো একবার রিডিং দিবা। এই যে অধ্যায়, এই অধ্যায়ে কি কি ইম্পর্টেন্ট? এই অধ্যায়ে 3টা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কানের গঠন, কানের কি কি পার্টস আছে, এখান থেকে কি কি পড়বা আমি বলে দিচ্ছি। কানের পার্টস গুলো পড়বা, এই ছকটা পড়বা, ঠিক আছে? এই ছকটা খুব ভালোভাবে পড়বা, মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে এই ছকটা পড়বা, এই ছকটা থেকে তুমি কি পাবা? তোমার বোর্ডে কোশ্চেন পারবা। তারপর হচ্ছে মেডিকেল ভার্সিটিতেও কোশ্চেন পাবা, ঠিক আছে? বোর্ড, মেডিকেল ভার্সিটি সব জায়গাতে কোশ্চেন পাবা। আচ্ছা আচ্ছা, আর লাস্টে যেটা পড়বা, কানের বিভিন্ন পার্টস পড়বা। কি পড়বা? কানের বিভিন্ন পার্টস পড়বা। তাহলে কি আমাদের
পড়া শেষ। কানের বিভিন্ন যে পার্টসগুলো আছে, পার্টসগুলো দেখলে কি আমাদের পড়া শেষ। তো আজকের ক্লাসে কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা একটু জানাও, কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা একটু জানাও, আমরা ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দিব। তো তোমরা কন্টিনিউয়াসলি অনেকজন ছিলা, যারা চলে যাওয়ার তারা কিন্তু প্রথমে চলে গেছে, ঠিক আছে। আর যারা ক্লাস করছে দেখো, যারা ক্লাস করছিল কন্টিনিউয়াস ক্লাস করছে, তার মানে কি কে চলে গেল না গেল এটা দেখার বিষয় না, তুমি ঠিকমতো পড়তেছো কিনা সেটাই ইম্পর্টেন্ট। এরপর চ্যাপ্টার 9 এর এমসিকিউ দেখাই দিন ভাইয়া। চ্যাপ্টার 9 পড়ার যে এত ইচ্ছা পোলাপানের। আচ্ছা, কোশ্চেনের নাম্বার দিন এভাবে বুঝেন। আচ্ছা, এরপর থেকে কোশ্চেন নাম্বার দিয়ে আসবো। আচ্ছা, আর কোনো প্রকার সমস্যা সবাই একটু বলো, আর কোনো প্রকার সমস্যা আছে কিনা একটু বলো, আমরা হচ্ছে ক্লাসটা শেষ করে দিব ইনশাল্লাহ। ভাইয়া দাগানো বইয়ের পিডিএফ দিয়ে, আচ্ছা দিয়ে দিব, দাগানো বইয়ের পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আর কি চাই, আর কি চাই বা কি সমস্যা বলো, আমরা সমাধান করে দিই। কোনো কিছু বুঝো নাই এরকম কিছু আছে, কোনো গঠন বুঝো নাই বা কোনো হরমোনের কাজ বুঝো নাই বা মনে থাকতেছে না এরকম কিছু? মনে থাকতেছে না এখন তো আর বুঝবা না, পড়তে পড়তে বুঝবা, ঠিক আছে, পড়তে পড়তে ইনশাল্লাহ বুঝবা। বুঝছি আলহামদুলিল্লাহ। এই যে তোমরা যে ক্লাসের পড়া ক্লাসে বুঝছো বা ক্লাসের পড়া ক্লাসে গুছাই নিছো, হয়তো পুরোটা মুখস্থ হবে না, আমি হয়তো যেহেতু পড়ছি পড়তে পড়তে বা পড়াইতে পড়াইতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের হয়তো অনেকে পড়ছো অনেকে পড়ো নাই, তো অন্তত যে গুছাই নিছো এই গুছানোটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এত বড় একটা ছক দেখলেই কি ভয় লাগে, দুইটা বড় বড় ছক শেষ করছি, অন্তঃকরণের গঠনগুলো শেষ করছি, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, খুবই ভালো লাগতেছে তোমাদের যে সমস্যা নাই এই কথাটা শুনে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আজকের ক্লাসটা ইজি ছিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, যাক ভালো, আমি যে তোমাদেরকে সার্ভিস দিতে পারছি এই জন্য আমি খুশি। আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। আর কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে নক দিলে সাথে সাথে ইনস্ট্যান্ট সলিউশন পাবা, যে কোনো চ্যাপ্টারের, যে কোনো অধ্যায়ের, যে কোনো টপিক, যে কোনো টার্ম, ঠিক আছে। আমি ধরো এটা বুঝতেছি না, ধরো কি বলতে পারি যে ভাই আমি হচ্ছে থেলা মাছ বুঝতেছি না, এটা কি খায় না মাথায় যায়, ঠিক আছে। এরপর কোন অধ্যায় পড়াবেন, এরপর কি পড়ানো যায়, এরপর হচ্ছে আচ্ছা এরপর তো আমরা অধ্যায় পড়বো না, তাই না? এরপর হচ্ছে আমাদের প্ল্যান কি, এরপরের প্ল্যান কি, ঠিক আছে। জীববিজ্ঞান নিয়ে আমাদের এই যে ফাইনাল গিয়ার 2.0, ঠিক আছে, আমি হচ্ছে প্ল্যানটা শেয়ার করে দিই। ফাইনাল গিয়ার 2.0 তে, ফাইনাল গিয়ার 2.0 নেক্সট যে টার্গেট, আমি অ্যানালাইসিস করে দেখছি যে তোমরা আগামী 6 সপ্তাহে 6টা ক্লাস পাবা। এই 6 সপ্তাহকে আমি 2টা ভাগে ভাগ করছি, 3 + 3, 3টা ক্লাসে ইনশাল্লাহ আমি জীববিজ্ঞানের প্রথম পত্রের সিকিউ টপিকগুলো বুঝাই দিব, বই থেকে বা স্লাইড থেকে যেভাবে আমার ভালো মনে হয় যে কিভাবে লিখলে ভালো হয় বা কিভাবে উপস্থাপন করলে ভালো হয়। যদি বই থেকে সুন্দরভাবে সাজানো থাকে বই থেকে, নাহলে হচ্ছে আমি স্লাইডে সুন্দরভাবে সাজায় আনবো। তোমাদেরকে ইম্পর্টেন্ট সিকিউ টপিকগুলো পড়াই দিব, আগে পড়াবো তারপর হচ্ছে সলিউশন করে দিব বা দেখাই দিব, যেহেতু পড়াই ফেলছি এর পরের পার্টটা তোমরা নিজেরাই পারবা। তাহলে 3টা হবে তোমার প্রথম পত্রে আর 3টা হবে তোমাদের দ্বিতীয় পত্রে। তাহলে এই 6টা ক্লাসে তোমাদের যত তোমাদের সমস্যা আছে অন্তত তোমাদের কি করতে হবে, টেস্ট পরীক্ষা তো পার করতে হবে, তাই না? টেস্ট পরীক্ষাটা পার করার জন্য বা টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য, যারা ভালো পারো তারা তো ভালো, তো যারা পারো না তারা অন্তত ক্লাস করার জন্য। আর কি বলে বডি বিল্ডার, আচ্ছা আচ্ছা দেখো তাহলে কি বললাম, যারা পারো তারা তো পারো, তাদের হচ্ছে রিভাইজ হবে, আর যারা পারো না তাদের ইনশাল্লাহ পাস করার নাম্বারটা তোমরা তুলে ফেলতে পারবা। আর যদি সবগুলা ক্লাস ঠিক মতো পড়ো, আসলে আমি মনে করি না যে তোমরা পাস করবা, আশা করি তোমরা A+ নিয়েই পরীক্ষাটা শেষ করতে পারবা, ঠিক আছে। তো হ্যাঁ 5 জানুয়ারিতে টেস্ট, তো 5 জানুয়ারিতে তোমার যদি টেস্ট হয়, বায়োলজি পরীক্ষা তো সবার লাস্টে হয়, তো এর আগেই তুমি ক্লাসগুলো পাওয়া যাবে, ঠিক আছে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমি তো হিসাব করছি কি হিসেবে যে তোমাদের বায়োলজি ক্লাসটা হবে বা বায়োলজি পরীক্ষাটা হবে সবার লাস্টে, তো ওই অনুসারে আমরা ইনশাল্লাহ 6টা ক্লাস পাবো, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমাদের টিমের জন্য দোয়া করো। আর সবসময় কি করবা, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানাই দিবা যে আমরা হচ্ছে পড়াচ্ছি, ঠিক আছে। বা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা ঠিকমতো পড়ে না বা যাদের হচ্ছে একটু আর্থিক সমস্যা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে কি যে প্রাইভেট টিচার বা ব্যাচ টিচার কাছে যাইতে পারে না, তো আমাদের কাছে যদি তোমরা পড়ো, ক্লাসের সমস্যা তো ক্লাসেই সমাধান হয়ে যাচ্ছে। আর যদি এরপরেও পার্সোনাল কোনো সমস্যা থাকে, ভাই আমি এই জিনিসটা বুঝি না, আমার একটা ট্রিক দেন বা আমার একটা কি বলে যে ছন্দ দিতে পারেন বা আমাকে একটু বোঝানোর ট্রাই করেন, হ্যাঁ যে কোনো কিছু আমাদেরকে নক করবা, ঠিক আছে। আচ্ছা এমসিকিউটা হচ্ছে এমসিকিউ একটু টাফ হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, আর সিকিউ টপিকগুলো পড়লে ম্যাক্সিমাম এমসিকিউ তুমি পারবা, আর বাকি পার্টগুলো আমি ইনশাল্লাহ আলোচনা করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।